রংপুর মহানগরীতে তালাবদ্ধ নিজ বাড়িতে শিক্ষক পরিবারের 4 জন খুনের ঘটনায় হত্যা মামলায় আসামি সিরাজ উদ্দৌলা সহ 2 জনের ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট। ফাঁসির রায় বাতিল করে 4 জনকে যাবজ্জীবন ও 10 জনকে খালাস দেওয়া হয়েছে। নুসরতায় বিচারিক আদালতের রায় ত্রুটি পাওয়ায় বিচারকের ক্ষমতাও কেড়ে নিয়েছেন হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে এই রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের আইনজীবীরা আপিল করবেন বলেও জানান। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। পুলিশ 2 জন গ্রেপ্তার হওয়ার পর আদালতে জবানবন্দি দেয় আরো 15 জনের নাম স্বীকার করে। এইবার সারা দেশেই এই বিষয়ে উত্তেজনা তৈরি হয়েছে। একের পর এক হত্যা করা হলো, আশপাশের লোক জানলো না, 2 দিনও জানলো না। এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ আমরা পাই ততক্ষণ পর্যন্ত এই নাটককে আমরা নাটক বলবো। রংপুরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তাদের মধ্যে একজনের পরনে থাকা একটি শার্ট ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। রংপুরে 4 খুনে জড়িতদের গ্রেপ্তার দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে রংপুর জিলা স্কুলের সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং শোক র্যালি করে শিক্ষার্থীরা। ঘটনার দ্রুত সত্যতা নিশ্চিত। এমনকি গণপতি চক্রবর্তীর বাড়ির লাগোয়া বাড়িতে যারা থাকেন সেই প্রতিবেশীরাও বলছেন তারা কোনো চিৎকার ধস্তাধস্তি কিছুর আওয়াজ পান নাই, অথচ ছাদে যখন গণপতিকে খুন করা হচ্ছে তখন নাকি প্রীতিলতা সেই আওয়াজ পেয়ে ছাদে উঠতে গেছেন আর তখন ওই 2 তরুণ তাকেও মেরে ফেলেছে। রংপুরের একটি ফ্যামিলির 4 জন সদস্যকে হত্যা করা হয়েছে এবং হত্যা করার সাথে সাথে 2 জন আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করেছেন পুলিশ এবং গ্রেপ্তার করার পরেই তাদের ফাঁসির রায় কার্যকর হয়ে যায় এবং ফাঁসি হওয়ার আগে তারা এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস করে দিয়ে গেছেন তা জানলে আপনারা ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা একদম লাইভ প্রুফ দেখব কিভাবে এই 2টি আসামির ফাঁসি রায় কার্যকর হয় এবং এই 2টি আসামির শেষ কথা কি ছিল তা আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। আত্মরক্ষার জন্য পলাইছিল। আমি রংপুর নগরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে, ছেলে নিহতের ঘটনায় তোলপাড় গোটা দেশ। পুলিশ বলছে মাদক সেবনে বাধা দেওয়ার জেরেই এই ঘটনা ঘটিয়েছে ঘাতকরা। যদিও বিষয়টিকে যতটা সহজভাবে উপস্থাপন করা হচ্ছে, বিষয়টি অতটাও সহজ না। বিশেষ করে বাংলাদেশের এই ঘটনাকে ভারতীয় মিডিয়া যেভাবে সংখ্যালঘু টর্চারের ঘটনা বলে প্রচার করছে, তাতে ঘটনাটিকে ঘিরে সন্দেহ ক্রমেই বাড়ছে। ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে ভারত এই ঘটনার সাথে জড়িত কিনা সে প্রশ্ন উঠছে। বিশেষ করে স্থানীয়রা বলছেন যে বাড়িতে এই ঘটনা ঘটেছে তার পাশের এক বাড়িতেই অপরিচিত কিছু ভারতীয় নাগরিকের নিয়মিত যাতায়াত ছিল, যে খবর প্রকাশ করেছে স্বয়ং বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা আমার দেশ। সেখানকার স্থানীয়রা ভারতীয় নাগরিকের নিয়মিত যাতায়াতের বিষয়টিকে গুরুত্বের সাথে খতিয়ে দেখার অনুরোধ করেছেন। এদিকে একই পরিবারে 4 জন নিহতের ঘটনায় আরও কিছু প্রশ্ন কিন্তু থেকেই যায়। নিহত গণপতি চক্রবর্তীর স্বজনদের দাবি, বাড়ি নির্মাণের সময় তাদের কাছে চাঁদা দাবি করছিলেন কে বা কারা। চাঁদা নিয়ে বিরোধের জেরেই কি এই ঘটনা ঘটেছে, সে প্রশ্ন কিন্তু থেকে যায়। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে মাদক সেবনের বিষয়টি নিয়ে আসা হয়েছে। একটি বিষয় উঠে এসেছে যে বাড়িতে এই ঘটনা ঘটেছে সেই বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে ঘটনার আগে নাকি পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল সে প্রশ্ন উঠেছে। আরও কিছু তথ্য প্রমাণ দিলে আপনিও বিষয়টি বুঝতে পারবেন। পরিচিত বিশেষজ্ঞরা পুলিশের রিপোর্টে তীব্র প্রতিবাদ করে বলছেন, তদন্ত প্রতিবেদনের প্রথম প্লটটাই ভুল। ছাদের মতো খোলামেলা জায়গায় ইয়াবা সেবনের মতো উপযুক্ত স্থানই না। ইয়াবা খেতে হয় বদ্ধ ঘরে।
খোলা ছাদে ইয়াবা খাওয়া বাস্তবে সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে ছাদে গণপতি ওই দুজনকে কি করতে দেখছিলেন যে তার জন্য জানে শেষ করে দিতে হলো? আর এজন্যই আবারও প্রশ্ন উঠছে, তবে সত্যি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে ঘটনা ঘটিয়েছে ভারত? এদিকে রোববার রাত 11:30টার দিকে রংপুর চিফ মেট্রোপলিটন আদালত 2-এ 164 ধারায় জবানবন্দি গ্রহণ শেষে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠান। গ্রেপ্তার দুই তরুণ হলেন মাসুয়াপাড়া গ্রামের মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। আদালতের বিচারক রফিকুল ইসলামের কাছে তারা মামলায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। রোববার রাত 7টার দিকে কড়া পাহারায় তাদের আদালতে নেওয়া হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা মহানগর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মিলন চ্যাটার্জি বলেন, গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে জবানবন্দিতে কি বলেছেন তা তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। তিনি বলেন, আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সাংবাদিকেরা জানতে চাইলে কি স্বীকার করেছেন, তিনি বলেন, অপরাধের সঙ্গে সম্পৃক্ততা, ইয়াবা সেবন দেখে ফেলার কারণেই কি এই ঘটনা, এ বিষয়টি তারা স্বীকার করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থে এটা ডিসক্লোজ করা সম্ভব হচ্ছে না। আরও কেউ জড়িত কিনা এবং রিমান্ড চাওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের সাপেক্ষে বলতে পারব। যেহেতু তারা স্বীকার করেছে, এজন্য রিমান্ড চাওয়ার প্রয়োজন হয়নি। এর আগে রোববার সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ দাবি করেন, সাদে ইয়াবা সেবন করতে দেখে ফেলায় গণপতি চক্রবর্তীকে শেষ করা হয়। পরে একে একে তার পরিবারের আরও 3 সদস্যকে শেষ করেন মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। পুলিশ কমিশনার বলেন, গণপতি চক্রবর্তী স্যার ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তার পরিবারের কারো সঙ্গে কোনো ধরনের বিরোধ বা শত্রুতা ছিল না। এ ঘটনায় গতকাল রোববার রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে করা মামলায় আসামির সংখ্যাও উল্লেখ করা হয়নি। এজাহার অনুযায়ী 20 আগস্ট বৃহস্পতিবার রাত 11:30টার দিকে গণপতির স্ত্রী প্রীতিলতার মুঠোফোন থেকে তার ছোট বোন পূজা চক্রবর্তীর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়। এরপর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরদিন শুক্রবার রাত 2:40 থেকে শনিবার রাত 8:45 মধ্যে কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। শনিবার রাত 8:45 পূজা আবার বড় বোন প্রীতিলতাকে ফোন করেন। তখন পরিবারের 4 জনের মুঠোফোনে বন্ধ পান তিনি। সন্দেহ হওয়ায় রাতে স্বামী বিপুল আচার্যকে নিয়ে বোনের বাড়িতে যান পূজা। বাড়িটি তখন অন্ধকার ছিল, ভেতর থেকেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশীর বাড়ির ওপর দিয়ে গণপতির বাড়ির ছাদে ওঠেন পূজা। জানালার লক ভেঙে টর্চের আলোয় ঘরের ভেতর তাকিয়ে তিনি দেখেন জিনিসপত্র এলোমেলো, একই সঙ্গে বাড়ির ভেতর থেকে পচা গন্ধ বের হচ্ছিল। এজাহারে বলা হয়েছে, আলমারি, শোকেজ, আসবাব, কাপড় চোপড় সহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল। এতে হত্যার পর ঘটনাটিকে অন্য কোনো ঘটনার মতো দেখানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। গ্রেপ্তার মুগ্ধ দাস নগরের সিটি বাজারে মাছের দোকানে কাজ করেন, আর সিদ্ধার্থ দাস প্রায় 8 বছর ধরে একটি জুয়েলার্সে স্বর্ণের কারিগর হিসেবে কাজ করছেন। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, এটি কি শুধুই মাদককে কেন্দ্র করে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে জড়িত ভারত বা অন্য কোনো মাস্টার প্ল্যান? শার্ট গায়ে পুলিশের তদন্তকারী কর্মকর্তা, আর সেই একই শার্ট গায়ে হাত করা পরা চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি। ইন্টারনেটে দুনিয়ায় মুহূর্তেই ভাইরাল হওয়া একটি ছবি, আর তাতেই তৈরি হয়েছে হাজারো প্রশ্নের পাহাড়। অনেকেই বলছেন, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো গভীর রহস্য যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যাচ্ছে? রংপুরের এক ভয়ঙ্কর রাতের পর যখন পুরো দেশ স্তব্ধ, তখন এই একটি শার্টের ছবি যেন নতুন করে বিতর্কের আগুন উস্কে দিয়েছে। পুলিশ বলছে এক কথা, নেটিজেনরা মেলাচ্ছেন অন্য সমীকরণ। আজ আমরা বিশ্লেষণ করব রংপুরের সেই শার্ট রহস্যের আদ্যপান্ত এবং একটি হাসিখুশি পরিবারের নির্মম পরিণতির পেছনের আসল কাহিনী। রংপুর নগরীর প্রাণকেন্দ্র মাছুয়াপাড়া এই এলাকারই বাসিন্দা ছিলেন সাবেক স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী। স্ত্রী, এক তরুণী কন্যা এবং ছোট এক ছেলেকে নিয়েছিল তার সাজানো সংসার। কিন্তু কে জানত, একটি মাত্র রাত এই পুরো পরিবারটির অস্তিত্ব চিরতরে মুছে দেবে। এই হৃদয় বিদারক ঘটনার পর যখন পুলিশের বিশেষ দল বা ডিবি অভিযান চালিয়ে অপরাধীদের আটক করে, তখন থেকে শুরু হয় নতুন এক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে একটি ভিডিও ফুটেজ। ঘটনার পটভূমি ছিল এমন, যেদিন ওই পরিবারের সদস্যদের উদ্ধার করা হচ্ছিল,
সেই রাতেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের এক কর্মকর্তা। তার গায়ে ছিল নীল সাদা চেকের একটি শার্ট। আশ্চর্যের বিষয় হলো, ঠিক কয়েক ঘন্টা পর যখন এই ঘটনার মূল অভিযুক্তদের একজনকে মিডিয়ার সামনে আনা হলো, তার গায়েও দেখা গেল হুবহু একই রকম একটি শার্ট। একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং একজন আটক ব্যক্তির পোশাকের এই অদ্ভুত মিল দেখে চোখ কপালে ওঠে সাধারণ মানুষের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, রাতের অন্ধকারে আসামির গায়ে কি পুলিশের শার্ট পরিয়ে দেওয়া হয়েছিল, নাকি আসল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এটি কোনো পরিকল্পিত নাটক? বিষয়টি যখন জাতীয় পর্যায়ের বিতর্কে রূপ নেয়, তখন পুলিশের পক্ষ থেকে সরাসরি ব্যাখ্যার প্রয়োজন হয়ে পড়ে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী মিডিয়ার সামনে এসে এই রহস্যের জট খোলার চেষ্টা করেন। তার দেয়া তথ্য মতে এই পুরো বিষয়টি নিতান্তই একটি কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই নয়। তিনি জানান, পুলিশের ওই কর্মকর্তা এবং অভিযুক্ত ব্যক্তি উভয়েই দেশের স্বনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং-এর শার্ট পরেছিলেন। আড়ং-এর তাকা ব্র্যান্ডের এই শার্টটি বাজারে বেশ জনপ্রিয় এবং একই ডিজাইনের হাজার হাজার শার্ট তৈরি ও বিক্রি হয়ে থাকে। ফলে ভিন্ন ভিন্ন মানুষের কাছে একই ডিজাইনের শার্ট থাকাটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। নিজের দাবির পক্ষে প্রমাণ দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি সাংবাদিকদের জানান, ওই পুলিশ কর্মকর্তা যেদিন রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন, তার অন্তত 1 ঘন্টা আগে তোলা একটি ছবির মেটাডাটা বা ডিজিটাল তথ্য তাদের কাছে সংরক্ষিত আছে। সেই ছবিতেও ওই কর্মকর্তাকে একই শার্ট পরা অবস্থায় দেখা গেছে। অর্থাৎ আসামিকে নিজের শার্ট পরিয়ে দেওয়ার যে অভিযোগ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল, তা একেবারেই ভিত্তিহীন। পুলিশের দাবি, একটি মহল ইচ্ছাকৃতভাবে তদন্তের মূল ফোকাস অন্যদিকে সরিয়ে দিতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে এই শার্ট ইস্যু নিয়ে অপপ্রচার চালিয়েছে। শার্ট বিতর্কের এই অধ্যায়টি বাদ দিলে ঘটনার যে মূল চিত্র পুলিশের তদন্তে উঠে এসেছে, তা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে শিউরে উঠতে বাধ্য করবে। রংপুর মহানগর পুলিশের কমিশনারের সংবাদ সম্মেলনে উঠে আসে সেই রাতের ভয়াল চিত্র। গ্রেফতারকৃত 2 প্রধান অভিযুক্ত মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস একে অপরের মামাতো ফুফাতো ভাই। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে তারা নেশা জাতীয় দ্রব্য সংগ্রহ করে গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে বসে সেবন করছিল। সেখান থেকে তারা ছাদ টপকে ওই শিক্ষকের বাড়ির ছাদে প্রবেশ করে। নিজের বাড়ির ছাদে অপরিচিত যুবকদের নেশা করতে দেখে প্রতিবাদ জানিয়েছিলেন পরিবারের প্রধান গণপতি চক্রবর্তী। আর এই সামান্য প্রতিবাদের মূল্য তাকে দিতে হয়েছে নিজের এবং পুরো পরিবারের প্রাণ দিয়ে। পুলিশের বর্ণনা মতে, কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে চিরতরে সরিয়ে দেয়। ছাদে ধস্তাধস্তির শব্দ শুনে স্ত্রী প্রীতলতা চক্রবর্তী ছুটে গেলে তাকেও একই নির্মম পরিণতির শিকার হতে হয়। এরপর তারা নিচে নেমে আসে। মায়ের আর্তনাদ শুনে 25 বছর বয়সী কন্যা এগিয়ে এলে তাকেও রশি পেঁচিয়ে স্তব্ধ করে দেওয়া হয়। সবচেয়ে মর্মান্তিক পরিণতি হয় 5ম শ্রেণীতে পড়ুয়া ছোট ছেলে প্রিয়বের। নিষ্পাপ এই শিশুটিকেও তারা ছাড় দেয়নি। মুখে বালিশ চাপা দিয়ে তারও প্রাণ কেড়ে নেয় অভিযুক্তরা। ভাবুন তো একবার, কতটা হিতাহিত জ্ঞানশূন্য হলে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একটি পুরো পরিবারকে এভাবে শেষ করে দেয়া যায়। কিন্তু এখানেই শেষ নয় অপরাধীদের নির্মমতার। 4টি প্রাণ কেড়ে নেয়ার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা বা ভীতির লক্ষণ ছিল না, বরং তারা অত্যন্ত ঠান্ডা মাথায় পুরো রাত ওই বাড়িতেই অবস্থান করে। বাথরুমে গিয়ে গোসল করে, এমনকি ডাইনিং টেবিলে বসে খাবারও গ্রহণ করে। পরদিন শুক্রবার জুমার নামাজের সময় যখন আশেপাশে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, তখন তারা সুযোগ বুঝে বাড়ি থেকে স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। অভিযুক্তদের একজন সিদ্ধার্থ দাস দীর্ঘ 8 বছর ধরে স্বর্ণের কারিগর হিসেবে কাজ করত। ফলে আসল স্বর্ণ চেনা দারুণ অভিজ্ঞতা ছিল তার। এই অভিজ্ঞতার কারণেই সে কেবল আসল স্বর্ণের গহনাগুলোই বেছে বেছে নিয়েছিল এবং তা পরীক্ষা করার জন্য কিছু রাসায়নিক তরল বা অ্যাসিডের বোতলও ঘটনাস্থলে রেখে যায়, যা পুলিশের পরবর্তীতে তদন্তের একটি বড় সূত্র হিসেবে কাজ করে। পুলিশের ভাষ্যমতে ঘটনার পর সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি এবং ম্যানুয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এর মধ্যে একজনকে তো শ্মশানঘাট এলাকা থেকে নাটকীয়ভাবে আটক করা হয়। পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে 2টি বিষয় খুব পরিষ্কারভাবে সামনে আসে। প্রথমত, মাদকের ভয়াল থাবা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কতটা গভীরভাবে প্রবেশ করেছে, যার কারণে মুহূর্তের মধ্যেই হিতাহিত জ্ঞান হারিয়ে মানুষ এমন ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। একটি সাধারণ প্রতিবাদ কিভাবে একটি পুরো পরিবারের বিলুপ্তির কারণ হতে পারে,
তা ভাবলেই গা শিউরে ওঠে। দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। একটি শার্টের ছবি কিভাবে ইন্টারনেটে ভাইরাল হয়ে মূল ঘটনার তদন্তকে প্রশ্নবিদ্ধ করার উপক্রম করেছিল তা আমরা দেখলাম। ডিজিটাল যুগে যে কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা এবং তা ছড়িয়ে দেয়া কতটা বিভ্রান্তিকর হতে পারে, রংপুরের এই শার্ট রহস্য তার একটি বড় প্রমাণ। পুলিশ দ্রুত সময়ের মধ্যে ডিজিটাল মেটাডাটা প্রমাণের মাধ্যমে এই বিতর্কের অবসান ঘটাতে পেরেছে ঠিকই, কিন্তু ততক্ষণে নেটিজেনদের মধ্যে যে সন্দেহের বীজ রোপিত হয়েছে তা পুরোপুরি মুছতে বেশ বেগ পোহাতে হবে। একটি সাজানো পরিবারের এমন পরিণতি মেনে নেওয়া কঠিন। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ পুরো সমাজ একাট্টা। তদন্তকারী দল তাদের কাজ চালিয়ে যাচ্ছে, আর আমরা সাধারণ মানুষ অপেক্ষায় আছি সঠিক বিচারের। শার্টের বিতর্কের অবসান হয়তো হয়েছে, কিন্তু 4টি প্রাণের যে শূন্যতা তৈরি হলো তা কি আদৌ কোনোদিন পূরণ হবে? দর্শক, রংপুরের এই ঘটনা এবং পুলিশের দেয়া শার্ট রহস্যের ব্যাখ্যা নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন পুলিশের ডিজিটাল প্রমাণ এই বিতর্ক অবসানের জন্য যথেষ্ট? আপনাদের চিন্তা ভাবনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভাই, সত্য কখনো গোপন থাকে না। গায়ে যত জোর আছে সব লাগান, কিন্তু তারপরও সত্য কখনো চাপা দিয়ে রাখতে পারবেন না। এখন এই গণপতি সাহেবের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, সে, তার স্ত্রী, তার কলেজে পড়ুয়া মেয়ে এবং 9 বছরের শিশু, যে কাহিনীটা হয়েছে, যে ট্র্যাজেডিটা হয়েছে, ভাই এক একজন এক এক কথা বলে। ভাই, কারটা বিশ্বাস করুন? পুলিশ বলে এক কথা, এলাকাবাসী বলে এক কথা, বাপমা বলে আরেক কথা, তারপরে ফরেন্সিক রিপোর্ট বলে এক কথা, তারপরে মর্গের যে ডোম আছে, ডোম বলে হইলো আরেক কথা। বুঝছেন, কারোর সাথে কারোর কথার কোনো মিল নাই ভাই, টোটালি কনফিউজড। এখন একটা ঘটনা ঘটছে, তারা তো ভিকটিম, তাই না? একই পরিবারে 4 জন মারা গেছে, ওয়ারিশ সহ। তা আবার কি ওয়ারিশ সহ মারা গেছে? একটা ফ্যামিলি যদি বাবা মারা যায়, উত্তরাধিকারী সূত্রে কি হয়? মা হয় তার ভোগ অধিকারী, নাকি উত্তরাধিকারী সূত্রে। আর বাবা মা যদি দুজনই মারা যায়, তাহলে সন্তান হলে ওয়ারিশ, যেটার আগের ভিডিওতে বলছিলাম। কিন্তু এই ক্ষেত্রে তো ভাই গণপতি সাহেবের পুরো ওয়ারিশ সহ একেবারে শেষ করে দিছে। তো এখন চিন্তা করে দেখেন, পুলিশ আসলো, পুলিশ 24 ঘন্টার ভিতরে আসামি ধরে লিয়েছে। এখন আপনারা হয়তো পত্র পত্রিকা দেখছেন আসামি ধরে লিয়েছে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা না, আসামিকে ধরে আনেনি। আসামি ঘরে ঘুমিয়েছিল। আর আসামির যে বাবা স্নিগ্ধ এবং শুদ্ধার্থ, তাদের বাবা এবং মা তারা নিজেরাই গিয়েই তাদের সন্তানদেরকে ডেকে পুলিশের কাছে দিয়েছে, কারণ পুলিশ তাদেরকে খুঁজছিল। অর্থাৎ দেখেন, এত বড় একটা দুর্ঘটনা ঘটার পর আসামিরা কিন্তু সেই এলাকাতেই রয়েছে এবং ঘুমাইতেছে, খাওয়া দাওয়া করতেছে, কাজকর্ম করতেছে। কি অবাক কাণ্ড! এগুলোর ব্যাখ্যা ভাই কেউ আমাদেরকে দিচ্ছে না ভাই। আমি তো টোটালি কনফিউজড। এখন পুলিশের কথাবার্তার সাথে, তারপরে ডিবি কর্মকর্তাদের কথাবার্তার সাথে, মানে কোনটা লাগা মাথার কোনটা মিল নাই ভাই। আমি জানি না এর পিছনে কি আছে, তবে মনে হচ্ছে এর পিছনে একটা বড় ধরনের একটা খেলা হচ্ছে। এখন ওই যে গণপতি সাহেব পলিটিক্যালি তার তেমন কোনো লিঙ্ক ছিল না, যেটা আমরা যতদূর খোঁজ খবর নিয়ে জেনেছি। সবচেয়ে বড় যে বিষয়টা সামনে এসে দাঁড়িয়েছে, তার যে 3 তলা বাড়ি, 2 তলা সে থাকতো এবং 3 তলা হলো নির্মাণাধীন, ঠিক আছে? তো তার যে 3 তলা বাড়িটা, তার কয়েক কোটি টাকা হলো তার ভ্যালু। তো সম্ভবত তার পরিবারের সবাইকে যদি মেরে ফেলা হয়, তার ওয়ারিশ সৌদা যদি খতম করে দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবে কে বা কারা তার এই কোটি কোটি টাকার প্রপার্টির ভোগ দখলদার হবে বা সেটাকে কি করতে পারবে? অকুপাইড করতে পারবে। তো সম্ভবত এই ধরনের কোনো টার্গেট থাকতে পারে। আর তাছাড়া এই গণপতি সাহেবের তেমন কোনো শত্রু, কারোর সাথে ঝগড়া বিবাদ এমন কিছু ঘটেনি। যদিও বা তার এই নির্মাণাধীন বাড়ির এই যে উনি বানাইতেছে, এলাকার মাস্তানদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, এই পর্যন্তই। বুঝছেন? তো এখন পুলিশ এত বড় একটা ঘটনা, যেটা সারা বাংলাদেশ মনে করেন তোলপাড় হয়ে গেছে, সারা বাংলাদেশ কেঁপে উঠছে এই ধরনের একটা ঘটনাতে। বুঝছেন? তো এখন চিন্তা করে দেখেন, তারা হুড়া কইরা রংপুরের যে পুলিশের যে প্রধান পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ কমিশনার, তারা হুড়া কইরা 24 ঘন্টার ভিতরে ভাই কেসে ডিসমিস করে দিছে। সে আসলো, বাড়িতে গেল, ওই লাস্টটা যেখানে যেটা পড়া ছিল, বুঝছেন, সেগুলোর একটুখানি জাজটা যা করার করলো। তারপর এলাকাবাসীর জিজ্ঞেস করলো কেমনি কি হয়েছে, কার ছেলে কে, কার মেয়ে কে, কেমনি কি। তো এখন পুলিশের নানা সোর্স থাকে না, তার হয়তো কানে কানে কইছে যে তার ওই যে ভাইগনা ভাতিজি কিছু আছে, আত্মীয় স্বজন, মামাতো ফুপাতো খালাতো ভাই বোন এদিক দিয়ে আছে। ওই টোটাল ওই এলাকাটি হলো হিন্দু অধ্যুষিত এলাকা, বেশিরভাগ ফ্যামিলি হলো হিন্দু। তো ওইখানে ওই যে শুদ্ধার্থ স্নিগ্ধার নাম পেয়েছে, বুঝছেন, যে এরা ওই সোনার দোকানে কাম টাম করে, গরিব মানুষ, কেমনি কি এত বড় একটা ঘটনা ঘটছে। নতুন সরকার এখন আসছে, এখন এই একটা ওই
সংখ্যালঘু পরিবারের 4 জন মানুষকে এইভাবে এই ঘটনা তো খুবই মানে সারা বাংলাদেশ তোলপাল হয়ে যাব। তো এখন তো পুলিশের একটা অ্যাকশন দেখাতে হয়, তো তারা হুড়া করতে গিয়ে তারা যে স্ক্রিপ্ট লিখতে গিয়ে তো ভাই পদে পদে ভুল। তো তারা হুড়া করে গিয়ে তারা ওই 2টা ছোট বাচ্চা, একজনের বয়স হলো 19 সিদ্ধার্থ, আরেকজনের স্নিগ্ধ, বয়স হলো 22 বছর, বুঝছেন। এই ছোট 2টা বাচ্চা দাড়ি মোচ ঠিক মতো উঠিনি, এদেরকে ধরে নিয়ে এসে তারপরে আবার একদিনের ভিতরে সেদিনই 164 ধারা ম্যাজিস্ট্রেটের সামনে 164 ধারা জবানবন্দি নিয়ে একেবারে মিট দ্য প্রেস সাংবাদিক সম্মেলন করে সবাই বলতেছে একেবারে পুরা কেস খালি হয়ে গেছে। গণপতি সাহেবের যে এই যে ট্র্যাজেডির সাথে যারা জড়িত, এই যে 2 আসামি ধরে নিয়েছে, একেবারে কাগজে লিখে নিয়েছে কেমনি কি হয়েছে। এখন ভাই কতগুলো ভুল ধরাই দিই। ইয়াবাটা কিন্তু ভাই মদ না, ইয়াবা মদও না, বিয়ার না। মানুষ মদ কেমনে খায়? এই যে বোতলের পর যে মদ থাকে কেমনে খায়? এই যে কখনো বারে গেছে মদ খাইতে দেখছেন? এরা কিন্তু বোতল ভরে মদ খায় না, মদ খায় হলো সামান্য একটা কাপের ভিতরে কয়েকটা আইস টাইস দিয়ে সামান্য 2-1 সিপ মারে, বুঝছেন। একটা সিপ মারে মনে করেন 10 মিনিট 15 মিনিট পর, অর্থাৎ 1 গ্লাস মদ খেতে তাদের লেগে যায় 2 ঘন্টা 4 ঘন্টা। মদের কথা বলতেছি, কিন্তু ইয়াবা তো ভাই একটা ট্যাবলেট, এইটাতে তো 4 ঘন্টা ধরে খাওয়ার তো কিছু নেই। আর ইয়াবা তো 4টা খায় না রে ভাই, ওইটা কামড়া খাই বা গিল্লা খাই বা পানি দিয়ে খায়, ট্যাবলেট তো ট্যাবলেটই, বুঝছেন। তো এখন এই ইয়াবা খাওয়ার জন্য সারা রাতের কি প্রিপারেশন, সারা রাত ধরে প্রিপারেশন ইয়াবা খাই ভাই, এটা আমি তো ভাই জীবনে শুনিনি। আপনারা যারা ইয়াবা খোর আমার ভিডিওটা দেখছেন, মাঝে মধ্যে ইয়াবা খান, সাহস করে একটু কমেন্ট করে জানেন যে ঘটনা কি ভাই। ইয়াবা কি আপনার 4টা সারা রাত বেড়ে খান কিনা? এত সময় তো লাগার কথা না, দিস ইজ এ ট্যাবলেট। তো যাই হোক, তারা ইয়াবা খাইতে গেছে পাশের বিল্ডিং এ। তো ইয়াবা খাইতে তার পাশে পরিত্যক্ত বিল্ডিং এ যাবে কেন? সে তো তার ঘরে বসে খেতে পারে, খাওয়ার জায়গার অভাব পড়ছে না, একটা ট্যাবলেটই তো খাইবে। তো ধরে নিলাম সে তার পাশের বিল্ডিং এ খাইছে। তো খাইতে ওখানে এমনকি হইলো, ঘটনা ঘটলো যে তাদেরকে ওই পরিত্যক্ত 3তলা বিল্ডিং আর পোষাইতেছে না, তাদেরকে দেয়াল টপকাইয়ে আবার গণপতি সাহেবের বাড়ি ছাদে যাইতে হইব। এটা তো একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিন্তু পুলিশ আমাদেরকে দেয়নি, কেন তারা গেল, আর ওই ছেলে দুটিই বা কি বলছে সেগুলো কিন্তু আমাদের বলেনি। এরপর আসেন হলো আরেকটা কাহিনী, যারা কিনা ইয়াবা খায় বা নেশা করে, তারা তো স্বাভাবিকভাবে তাদের যে গায়ের শক্তি থাকার কথা, ইয়াবা বা নেশা খাওয়ার পর তাদের শরীরের শক্তি অর্ধেক হয়ে যাওয়ার কথা। এখন আমি গণপতি সাহেবের যে ফিগার আমি দেখলাম, গণপতি সাহেবের ফিগার তো ভাই আমাদের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি দেখছি গণপতি সাহেবকে, এক ছবি তো ভরা বেচারা। তো এখন তার যে ফিগার আর যে উঁচু লম্বা গণপতি সাহেব, এই 2টা চ্যাংরা পোলা, একজনের বয়স 19 আরেকজনের বয়স 23 বছর, এই 2টা চ্যাংরা ইয়াবা খায়া, মদ খায়া, গাঁজা খায়া এই গণপতি সাহেবের সাথে পারবে ভাই? এটা তো ভাই কি বলে একটা ওই যে গরুর কানে যদি বলে না, গরু তো বিশ্বাস করবে না, গরু ঘোড়া কেউ এটা বিশ্বাস করবে না, আর মানুষ তো বহুত দূর কা বাত হয়। এটা হতেই পারে না। এই 2 জন পোলা গিয়া গণপতি সাহেবের উপরে চড়াও হয়ে মারধর করে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে, আর গণপতি সাহেবকে পকেটে হাত দিয়ে দাঁড়াইছিল। এটা হয় কিনা? আর যে বিল্ডিং এর উপর, যে ছাদের উপর ধস্তাধস্ত হইলে তো কঠিন ধস্তাধস্ত হইবে। আর যেহেতু যে বাচ্চা 2টার কথা বলতেছে, তারা তো কোনো পিস্তল, গান, AK-47 এগুলো নিয়ে যায়নি, ইভেন চাকু পর্যন্ত নিয়ে যায়নি। এখন ওই গামছা দিয়া ফাঁসি, তা তো ভেরি টাফ ব্যাপার, বুঝছেন। ধস্তাধস্তি তো কঠিন ধস্তাধস্তি হওয়ার কথা, এবং খুবই ঘনবসতিপূর্ণ। আমি ভিডিওতে দেখলাম তো একবারে আরেকবারের সাথে লাগানো, কিন্তু কেউ কোনো কাকপক্ষী কোনো কিছু টের পায়নি। পুলিশ এই প্রশ্নের উত্তরও দিতে পারেনি যে একটা মানুষকে, এই 2 জন মানুষ এই নেশাগ্রস্ত অবস্থায় গণপতি সাহেবের মতো এরকম উচ্চ লম্বা মানে একটা মানুষ কি করতেছে, ধস্তাধস্তিতে একটা ব্যাপার স্যাপার আছে, আশেপাশে মানুষ যাওয়ার কথা, এটা কেমনি কি? এইটার উত্তর পুলিশ দিতে পারেনি। আরেকটা কাহিনী হলো, যখন নাকি ঘটনা ঘটছে সেদিন বাড়িতে কারেন্টই ছিল না। তো কারেন্টটা কাটলো কে? একটু আগে আবার শুনলাম এক ওই ইলেকট্রিশিয়ান, ওই যে রাস্তার লাইন মেরামত করে, সেই সে বলতেছে যে ভাই এটা কে বা কারা প্ল্যান করে করছে, কারণ তার যে ছেঁড়ার অবস্থা, এই তার শর্ট সার্কিটে ছেড়ে নিয়ে, আর সেদিন কোনো বড় ধরনের ঝড় তুফান এই ধরনের কোনো কিছু হয়নি যে ওই অটোমেটিক ভাবে তার ওইখান থেকে খুলে গেছে। উনি বলতেছে কে বা কারা মরিদা ওইটা তার থেকে এই গণপতি সাহেবের বাড়িতে কারেন্টের যে মেইন লাইন ছিল রাস্তার খুঁটি থেকে যেটা গেছে, কে বা কারা এটাকে খুলে রাখছে। তো এটার উত্তরও কিন্তু পুলিশ জানি। এখন আমি বুঝলাম না এত তাড়াহুড়ার কি দরকার ছিল পুলিশের, আমাকে বুঝান, সমঝাও মুঝে। এত তাড়াহুড়ো পুলিশের কি দরকার ছিল? একদিকে বললো 24 ঘন্টার ভিতরে পাশের বাড়িতে ডাক দেয়, ছাড়া 2টা ঘুমাইতেছে ঘুম থেকে, ওইটাই না কই 2টাই আসামি। তারপরে মিট দ্য প্রেস কনফারেন্স কইরা সাদা কাগজে লিখে লিয়েছে, এগুলি বলছে। আর যেহেতু স্ক্রিপ্টে খুব দ্রুত তারা লিখছে, অল্প সময় পেয়েছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে লিখছে, তো যার ফলে মানে গোড়াতে গলদ, মানে প্রত্যেকটা জায়গায় লাইনে লাইনে প্রশ্ন। এবার বলেন, একজনকে বাড়লো ছাদে,
দ্বিতীয় তার স্ত্রীকে মারলো সিঁড়িতে, তারপরে নিচে আর সিঁড়িতে আবার মারলো তার মেয়েকে, ঘুমন্ত অবস্থায় কাকে মারলো? তার ছোট্ট বাচ্চাটাকে মারলো। এখন প্রশ্ন হলো সেই স্নিগ্ধ সিদ্ধার্থ এরা কি বলতেছে যে আমাদেরকে দেখে ফেলছে, আমরা ইয়াবা খাইতেছি। আচ্ছা ভালো কথা, দেখছে তো সেইখানে যে শিশুটা ঘরে শুয়েছিল সে তো আর তোমাদের দেখেনি, তাকে মারলো কোন উদ্দেশ্যে গিয়া, এইটার ব্যাখ্যা কিন্তু সিদ্ধার্থ স্নিগ্ধ তারা দেয়নি। এরপর কাহিনী আরো আছে। আচ্ছা মারছস, ভালো কথা, তোরা তো মানুষ রে ভাই, তোরা তো পশু না, আর তোরা তো রোবটও না। পৃথিবীর যত খাতারনাক খুনি আছে সেও কিন্তু কেঁপে উঠতো এই চারটা খুনির পড়তে, সে জান দিয়ে পালাইতো। কারণ জানের মায় কান্না আছে ভাই, জানের মায় কান্না আছে, জানের মায় তো একটা পাগলেরও আছে। আর এই ছেড়া দুটো তো পাগল না, ওদের কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা এমন কিছু তো আমরা দেখিনি। তো যাই হোক, তারা কি করছে, মারলো, সারা রাত সেই বাড়িতে থাকলো, তারপরে খেজুর খুরবা খাইলো ফ্রিজ থেকে খুইলা, তারপর আবার সেখানে আবার রাত্রে ঘুমাইলো, তারপর আবার গোসল করলো। আরে ভাই, জীবনে কোনোদিন শুনছেন আসামি যখন পলায়, আসামি পলায় দিনের বেলা নাকি আসামি পলায় রাতের বেলা? বলেন তো ভাই, মেজাজটা খারাপ হবে নাকি লেগে? আসামি কি দিনের বেলা পলায় না রাতের বেলা পলায়? রাইতেই তো পলায়, সারা জীবন তো এটাই বই পুস্তকে পড়েছে। কিন্তু গণপতি সাহেবের ক্ষেত্রে দেখা গেল সিদ্ধার্থ স্নিগ্ধ তারা রাতে পলায়নি, রাতে তারা ঘুমাইছে, খাইছে, গোসল করছে সেখানে। তারপরে শুক্রবার দিন জুম্মার নামাজের সময় রাস্তাঘাট একটু খালি হয়েছে, তারপরে পোটলায় স্বর্ণকর্ণ কিছু একটা ছিল, এগুলি লয়ে তারা পালাইছে। এটা হলো পুলিশের বক্তব্য। এগুলি ভাই বিশ্বাস করার মতো কথা। তারপর আবার শুনেন, পলাইছস ভালো কথা, পলাইছস ভালো কথা, রংপুরের পাশেই তো ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার বর্ডার কিন্তু রংপুর থেকে খুব একটা দূরেও না। তো যা ইন্ডিয়ার বর্ডারে চলে যা, অন্য জেলায় চলে যা, পয়সা করে তো পাইছস, পয়সা করে তো পাইছস। ধরে নিলাম প্রভিডেন্ট ফান্ডের 15 লাখ টাকা পাইছো, আবার ওই যে সোনা দানা খানা খাজানা কিছু আছে, এগুলো তোমরা পাইছো, ঠিক আছে। তো পলা যা, তাও যায়নি, সেটা আবার এলাকারই কোনো একটা গাড়া গর্তের ভিতরে মাটিতে খুঁজতে সেটা রাখছে, রাইট। আবার তারা গিয়ে তারা আবার কাজও করছে সেদিন, স্বর্ণের দোকানে কাজ করে তো দুটোটা ছেলে সেদিন কাজও করছে, তারা কাজ করে আবার বাপ মার সাথে ওই টাইম পাস করছে, কথাবার্তা হয়েছে। তার বাপ মা, একটা ছেলের মা দেখলাম হলো মুদি দোকানদারি করে, আর একটা ছেলের বাপ হইলো যে কীর্তন আছে না, ওই যে জায়গায় ওই যে ঢোল পিটায়, হিন্দুদের মধ্যে এটা আছে, আপনারা দেখবেন বিভিন্ন ভিডিওতে, যে এক ধরনের কীর্তন করে, এক ধরনের গান গায়, বুঝছেন। তো যাই হোক, এইগুলো করে অত্যন্ত হতদরিদ্র, বুঝছেন, অত্যন্ত সহজ সরল। আমি মার ইন্টারভিউতে দেখলাম, বাবার ইন্টারভিউ দেখলাম, তারা নিজেরা গিয়ে তাদের বুকের ধন সন্তানকে ডেকে দিয়েছে যে বাবা তোমাদেরকে পুলিশ খুঁজছে, আর পুলিশ তাদেরকে ধরে নিয়ে এসে 6 ঘন্টা পরে 164টা জবানবন্দি দিচ্ছে, এরাই খুন করছে, ধরে সাংবাদিকের সামনে দাঁড় করে দিয়েছে। কেমনে কি ভাই হলো নাকি? এরপর আবার একটা প্রশ্ন এসে যায়, সেটা হলো যারা কিনে ইয়াবা খায় তাদের কি কেউ কোনোদিন স্বর্ণের দোকানে কাম দেয় রে ভাই? বিশ্বাস হয় আপনার কাছে? আমি যদি ইয়াবা খাই, আমাকে কেউ স্বর্ণের দোকানে কাম দিবে? আর ইয়াবাতে আমার একটা জিনিসটা গোপনে খায়, আর যে কিনা নেশাগ্রস্ত তাকে দেখলেও তো বোঝা যায়, চালচলন আচার বাবার চাল চলন দেখলেই তো বোঝা যায়। আর এই এলাকাতে এই ছেলের কোনো অভাব অভিযোগ কিচ্ছু ছিল না, কোনো কমপ্লেন কিচ্ছু নাই, এলাকাবাসীরা কিচ্ছু বলেনি। কাহিনী আবার আরেকটা আছে। এখন ওই সিদ্ধার্থ যে ছেলেটারা বাসা থেকে নিয়ে যেতেছে, তার পরনে ছিল একটা ঘিয়া কালারের টি শার্ট। যখন নাকি ওই ডিবি অফিসের ভিতর থেকে নিয়ে এসে পুলিশের হাজতখানা থেকে নিয়েছে, ধরে নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে, তখন তার পরনে হলো আরঙ্গের একটা শার্ট, সেটা আবার ম্যাচ করে আরেকটা ডিবি অফিসারের সাথে। কেমনি কি ভাই? এখন দেখলাম ডিবি অফিসার এসে চিল্লাচিল্লি করতেছে, জি মিয়া আপনারা জানতেন ধুনফুন মিয়া করেন, আরং থেকে আমি শার্ট কিনছে, আমার শার্টটার দাম 4000 টাকা, আমি কিরকম একলাই শার্ট কিনিনি, আরং তো এরকম শত শত কাটবে। আরে ভাই থামেন, বুঝছি আরং এরকম হাজার হাজার বানায়, এই বুঝ আমগো দিয়েন না, বুঝছেন, মুখটা এখন খারাপ হয়। আপনি ডিবির চাকরি করেন, 50,000 70,000 টাকা বেতন পান, মাসে ইনকাম আপনার কমসে কম 5-10 লাখ টাকা আছে, উপরি যেগুলো পান, আচ্ছা তো সেগুলো বাদই দিলাম। এইবার চিন্তা করেন যে ফ্যামিলির ছেলেটাকে আপনি উঠে নিয়েছেন, তার বাবা করে হলো কীর্তন, তার বাবা হইলো কীর্তন বাজায়, খাইয়া না খাইয়া আছে, কি ভরদুয়ার কি অবস্থা, হতদরিদ্র মানুষ। এই ছ্যামরায় গেছে 4000 টাকা দিয়ে আরং থেকে শ্বাস কীর্তন লেগে দুনফুন বুঝানোর আবার জায়গা পান না, এই ছাড়া গেছে আরং থেকে 4000 টাকা শ্বাস কিনতে। ওই বেটার বাপের শার্টের অবস্থাটা দেখছেন নাকি ইন্টারভিউতে? ওই যে তসবি বিভিন্ন কিছু গলার ভিতরে জড়ানো, তেইল অবস্থা। প্রত্যেকটা জায়গাতেই ঘাপলা। তারপরে আবার ফরেন্সিক অ্যালার যে রিপোর্ট হয়েছে, ফরেন্সিক অ্যালার রিপোর্টে করতেছে কোনো রেপের কোনোই নাই, কোনো সাইন নেই, কিচ্ছু নাই, কিচ্ছু আনে সামনে চলে গেছে। আর ওদিকে ডোম বলতেছে ভাই আমি নিজের চোখে দেখছি, ডোম সে মর্গের ডোম বলতেছে ভাই আমি নিজের চোখে দেখছি, মা এবং মেয়ের ওই জায়গাতে সিমেন্ট স্পাম যাই বলেন না কেন এগুলোর আলামত ছিল। আমি এত বছর ডোমে কাজ করি, এত বছর আমি মর্গে কাজ করি, আমি একজন ডোম, আমি জানি কোথায় কি হয়।
আমার নিজের চোখে দেখা। আর ওদিকে ফরেনসিকের দেখেন লোকজন আইসা টেস্ট করে কাগজপত্র দিয়ে এগোতেছে, কিচ্ছু হয়নি। ভাই আমি তো বলে রাখলাম, সাদা কাগজে লিখে রাখেন, ঘটনা তো একটা ঘটছে। এই পুলিশ ইচ্ছাকৃতভাবে কাউকে না কাউকে বাঁচানোর চেষ্টা করতেছে এবং এর সাথে সবাই ইনভলভ। এই যে গণপতি সাহেবের আর কি কি প্রপার্টি আছে এগুলো খোঁজেন, আপনারা সাংবাদিকরা যারা আছেন খোঁজেন, কাহিনী এখানে আছে, এখানে সম্পত্তি কাহিনী হয়েছে, আর নাহলে ওয়ারিশ সহ এভাবে বাড়ার কথা না। আর যে দুজন ছেলে দেখতে, আমি তো 200% আজকে আমি ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম, আমি জবাব দিয়ে বললাম এই দুই ছেলে নিরপরাধ। ওই ছেলের চেহারা দুটোর দিকে তাকিয়ে দেখছেন, আরে ভাই একটা আসামির চেহারা দেখলে বলে দেয় ভাই এই যে ক্রিমিনাল, ওদের চেহারা দিলে নিষ্পাপ দুটো পোলাপান, একটা 19 বছর বয়স, একটা 22-23 বছর বয়স। কোন এক ব্যক্তি বলে গেছে, আমার নামটা এই মুহূর্তে মনে নাই, যারা আপনারা লয় পড়াশোনা করেন তারা নিশ্চয়ই জানবেন সেই বিখ্যাত ব্যক্তির নাম কি। সে বলছিল একটা কথা, সে বলছিল প্রয়োজনে আমি 100 অপরাধীকে ছেড়ে দেবো। সে জাজ, কোন এক জাজ বলতেছে আমি দর করলে 100 অপরাধীকে আমি ছেড়ে দেবো, কিন্তু আমার আদালতে একজন নিরপরাধ লোককে আমি শাস্তি দেব না, এটা আমি কসম খাইলাম। জাজ কসম খেয়ে বলতেছে আমার আদালতে প্রয়োজনে আমি 100 অপরাধীকে ছেড়ে দেবো যদি প্রমাণ না করতে পারি, কিন্তু একটা নিরপরাধ লোককে আমি সাজা দেব না, আমারই কলম সাজা দেবে না। আমি জানি না কে এই মহৎ ব্যক্তি, কোন সেই জাজ এই কথা বলছে, অর্থাৎ তার আদালতে নিরপরাধ কোনো ব্যক্তি সাজা পাবে না। এখন তো যা দেখছি দেখেন, একে তো এই 4 জন হিন্দু সনাতনী পরিবারের যে 4 জন লোক মারা গেল ওই সম্প্রদায়ের, তারপরে দেখেন সেই মামলার এবার আসামি 2 জন আবার হিন্দু ছেলে, কি এক কাহিনী। সেটারে আসামি আবার 2 জন হিন্দু ছেলে এবং তাদেরকেও ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যেতেছে। 4 জন তো মরলো, 4 জন তো গায়া, এবার আরো 2 জনকে নিয়ে যেতেছে ফাঁসির দিকে। যেভাবে কেসের মামলা মোকদ্দমা যা কিছু চলতেছে, তো ভাই এটাতে ফাঁসি হবে। ফরেন্সিকের রিপোর্ট, পুলিশের রিপোর্ট, আর যা তারা আবি যাবি যা কিছু করছে, ভাই ঘুরে তো তারা আমার কথা আপনার কথা কি শুনবে? আমাদের তো ভাই এই ফেসবুক ইউটিউবে এসে চিৎকার করে প্রতিবাদ জানানো ছাড়া আমাদের আর কি আছে ভাই? কি করুন ভাই, আর 2 ফোঁটা চোখের জল ফেলা ছাড়া কি করতে পারবো বলে? এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত বিষয়, দেশের মানুষ এবং বিশেষভাবে নেটিজেনরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকেন, তাদের আলোচনার বিষয়বস্তু মূলত রংপুর শহরের রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে। শনিবার রাত থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে পুরো দেশ জুড়ে। বিষয়টা এতটাই নিষ্ঠুর এবং নৃশংস যে সত্যিকার অর্থে কোনো মানুষের পক্ষে এটি সহজভাবে নেওয়া সম্ভব নয়। একটি সুন্দর সাজানো গোছানো পরিবার শেষ হয়ে গেল, পুরো পরিবারটি, একজন সদস্য বেঁচে রইলেন না শোক প্রকাশ করবার জন্য। আর আমরাও এই পরিবারের প্রতি শোক প্রকাশ করতে পারছি না, কারণ কার কাছে শোক প্রকাশ করব? 4 সদস্যের পরিবারটির একজন সদস্য বেঁচে নেই। খুবই দুঃখজনক, নৃশংস, নিষ্ঠুর। তো প্রিয় দর্শক শ্রোতা, শনিবার রাতে যখন উদ্ঘাটিত হলো এই হত্যাকাণ্ডটি, যদিও সংগঠিত হয়েছিল বৃহস্পতিবার রাতে বলে জানা যায়, আর আত্মীয়রা জানতে পারলেন শনিবার রাতে, কারণ বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ ছিল না, তারা অনেকেই ফোনে পাচ্ছিলেন না। শেষে শনিবার রাতে তাদের আত্মীয়া বাসায় যান খোঁজ দিতে। এটি রংপুর শহরের মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর নিজ বাড়িতে। তিনি একটি দোতলা বাড়ি করেছিলেন, সেই দোতলা বাড়ির দোতলায় তিনি থাকতেন। সম্ভবত 3 তলা করবার প্ল্যান ছিল, এরকমই জানা গেছে। হয়তো আরও অনেক বিষয়ে পরিকল্পনা ছিল, অবসর নিয়েছেন, বাকি জীবন কিভাবে কাটাবেন, অনেক কিছু তার ছিল। সেই সব কিছুই আর তার জন্য এখন প্রযোজ্য নয়। তো সেখানে গণপতি চক্রবর্তী বয়স 65, তিনি অ্যাকাউন্টিং পড়াতেন রংপুর জেলা স্কুলে। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বয়স 50, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া কন্যা রংপুর কারমাইকেল কলেজে পড়ছিলেন মাস্টার্সে। আগামী চক্রবর্তী এবং 5ম শ্রেণী পড়ুয়া 12 বছর বয়সী আয়ুষ চক্রবর্তী বা প্রিয়ম চক্রবর্তী। 4 সদস্যের পুরো পরিবারটি শেষ হয়েছে। তো যেটি বলছিলাম, শনিবার রাতে আত্মীয়রা গিয়ে আবিষ্কার করেন যে তারা মরে পড়ে আছেন, অর্থাৎ তাদেরকে হত্যা করা হয়েছে। তাদের কাছে খবর পেয়ে প্রতিবেশীরা আসেন, শত শত মানুষ একত্রিত হন শনিবার রাতে, পুলিশ আসে। শেষে আমরা জানতে পারি বিষয়টি। তো পুরো দেশকে আসলে এমন একটি হত্যাকাণ্ড শোক বিহ্বল করেছে।
আর ছবিটির দিকে তাকানো যায় না। পারিবারিক যে ছবিটি, বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে, সহ্য করার মতো না আসলে। তো যাই হোক, এখন শনিবার রাতে মরদেহ উদ্ঘাটিত হলো বা বের করা হলো। পচন ধরেছিল ইতিমধ্যেই, কারণ যেহেতু বৃহস্পতিবার রাতে তাদের হত্যা করা হয়েছে, গরমের দিন অনেক। আর রোববার সকালে জানলাম আমরা রংপুর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, 2 তরুণকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা হলেন মুগ্ধ, 23 বছর বয়সী, যিনি একটি মাছের আড়তে কাজ করতেন রংপুর শহরে, সিদ্ধার্থ বয়স 19, একটি স্বর্ণকারের দোকানে কাজ করতেন, কারিগর। তো এই দুজন আবার সম্পর্কে আত্মীয়। যদ্দূর জানা যায় পুলিশের বিবরণী থেকে, যে রোববার তাদের গ্রেপ্তার করে রংপুর পুলিশ, রংপুর মেট্রোপলিটন পুলিশ, এবং তারা রোববার রাতে জবানবন্দি দেয় রংপুর মহানগর হাকিমের আদালতে। 164 ধারায় জবানবন্দি দিয়ে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা জানায় এবং আরো ডিটেইলে বলে অনেক কিছুই। তো তাদের গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, বাট সেখানে থেমে যায়নি বিষয়টি। বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নানা প্রশ্ন উত্থাপন করেন। আর যখন পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেন সেই বাড়ি থেকে পুলিশ সদস্যরা শনিবার রাতে, সেখানে স্থানীয় সাংবাদিকেরা পুলিশকে বেশ কিছু প্রশ্ন করেন। তো পুলিশ সেই প্রশ্নগুলোর উত্তর এড়িয়ে গেছেন, দিতে পারেননি। আর সেই প্রশ্নগুলো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো গণপতি চক্রবর্তীর বাড়িটি, যেখানে পাশে আরেকটি 3তলা বাড়ি, তাহলে তার বাড়িতে আসতে হলে এই 2 তরুণ যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, ঘটনা যদ্দূর জানা গেছে, তারা গণপতির বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন। আর শব্দ পেয়ে গণপতি ছাদ পর্যন্ত আসেন চেক করতে, তখন তার গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়, কারণ তিনি তাদের চিনে ফেলেছিলেন। আর শব্দ পেয়ে ছাদে তার স্ত্রী প্রীতিলতা ছাদে আসেন, তখন তাকেও হত্যা করে ফেলেন তারা একইভাবে শ্বাসরোধ করে। এবং এই ধস্তাধস্তিতে তাদের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কন্যা আগামী চক্রবর্তী ছাদে আসেন, তাকেও হত্যা করা হয়। ছাদের সিঁড়িতে তার লাশ পাওয়া যায়। অবশেষে বাসার ভিতরে গিয়ে 12 বছর বয়সী প্রীতমকে তারা হত্যা করেন, বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে। এটি তাদের জবানিতে জানা গেছে, এই 2 তরুণ মুগ্ধ এবং সিদ্ধার্থ। তো তারা ইয়াবা সেবন করবার জন্য গণপতির বাড়ির ছাদে গিয়েছিলেন। আর গণপতির বাড়ির ছাদে যেতে হলে তাদেরকে আরেকটি 3তলা বিল্ডিং ডিঙ্গিয়ে তারপর যেতে হয়েছে। তো এখন এই প্রশ্নটি স্থানীয়রা করেছেন এবং সাংবাদিকেরা করেছেন পুলিশকে, যে ভালো কথা আপনারা বলছেন যে তারা গণপতির বাড়ির ছাদে ইয়াবা সেবন করবার সময় দেখে ফেললেই হত্যাকাণ্ড ঘটায়, কিন্তু গণপতির বাড়ির ছাদে যেতে হলে আরেকটি 3তলা বিল্ডিং থেকে জাম্প করে 2তলার ছাদে নামতে হয়েছিল। তার মানে বিষয়টি তাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। আর তারা 3তলা বাড়ির ছাদের উপর করেননি কেন বিষয়টি, অর্থাৎ ইয়াবা সেবনের কাজটি? সেই বাড়ির ছাদেও তো করতে পারতেন, কারণ সেই বাড়ির ছাদ ব্যবহার করেছিলেন তারা 2তলায় যাবার জন্য, যদি এই বর্ণনা সঠিক হয়। তো এই প্রশ্নের উত্তর পুলিশের কাছে ছিল না, বা পুলিশ সঠিকভাবে দিতে পারেনি। তো যাই হোক, তারপরে তাদের গ্রেপ্তার করা হলো। এই বয়ান চতুর্দিকে ছড়িয়ে পড়ল, গণমাধ্যমে আসলো যে ইয়াবা সেবন করতে গিয়ে 2 তরুণ দেখে ফেলায় বাড়ির বাসিন্দারা তাদেরকে এইভাবে একে একে হত্যা করে। শুধু তাই না, তারা জবানবন্দিতে আরও বলেছে হত্যাকাণ্ডই শুধু তারা সংগঠিত করেনি, তারা বাড়ির ভিতরে গিয়ে কিছু অলংকার সেই বাড়ি থেকে সরিয়েছিল, যেটি আবার পরে পাশেই কোনো মন্দিরে পাওয়া যায়, লুকিয়ে রেখেছিল। এবং সেই বাড়িতে তারা হত্যাকাণ্ডের পরে আবার ইয়াবা সেবন করে, গোসল করে এবং ফ্রিজ থেকে বের করে কিংবা টেবিলে থাকা শসা এবং খেজুর খায়। এসব গণমাধ্যমে এসেছে, এগুলো আপনারা জানেন সবাই। তো এই এপিসোডের মূল আলোচনা আসলে এই ডিটেলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা নয়, মূল আলোচনা অন্য জায়গায়। সেটি হলো নেটিজেনদের অনেকে, যেটি বলছিলাম, কিছু অসঙ্গতির কারণে পুলিশ যে বয়ান দিয়েছে বা 2 হিন্দু তরুণের জবানবন্দি হয়ে গেছে, তারপরও নেটিজেনরা প্রশ্ন করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রশ্নবিদ্ধ হয়েছেন রংপুরের পুলিশ কর্তৃপক্ষ, রংপুর মেট্রোপলিটন পুলিশ বিশেষভাবে। অনেকে পুলিশের এই অভিযান, গ্রেপ্তার সব কিছুর মধ্যে বিএনপি আমলের 2001 এবং 6-এর যে বিএনপি সরকার, বিএনপি জামায়াত জোট সরকার, সেই সময়ের
জজ মিয়া নাটকের কথা অনেকে মনে করিয়ে দিচ্ছেন। আর সেটি ঘটেছিল 2004 সালের 21 আগস্ট, ভয়াবহ গ্রেনেড হামলার যে ঘটনাটি ঘটেছিল প্রিয় দর্শক শ্রোতা, সেখানে 24 জন মানুষ নিহত হয়েছিলেন। সেই ঘটনায় নোয়াখালীর অজপাড়াগাঁয়ের এক সহজ সরল হকার তরুণ, ঢাকায় থাকতেন, তিনি হকারি করতেন, জজ মিয়া। সেই জজ মিয়াকে বিএনপির পুলিশ শিখিয়ে পড়িয়ে নানাভাবে একটি নাটক তৈরি করেছিল, যদিও সেই নাটক পরবর্তীতে ফাঁস হয়ে যায়। সেই 2004 থেকে সেই জজ মিয়া এপিসোডটি জজ মিয়া নাটক নামে পরিচিত দেশের মানুষের কাছে। তো অনেকে পুলিশি অভিযান, পুলিশি তৎপরতা, এই সব কিছুকে সেই জজ মিয়া নাটকের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছেন। আর মানুষকে দোষও দেওয়া যাবে না, কারণ পুলিশ অন্তত 15 বছর শেখ হাসিনার পুরো আমলটা, কনসিকিউটিভ 3টি টার্ম শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, এই সময়টিতে পুলিশ বাহিনী বলতে কিছু ছিল না। আসলে এটি হয়ে পড়েছিল বাংলাদেশ পুলিশ লীগ, অর্থাৎ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। এইভাবে হাসিনা পুলিশ বাহিনীকে ব্যবহার করেছিলেন এবং পুলিশ সদস্যরাও নিজেদের ব্যবহৃত হতে দিয়েছিলেন। তাই পুলিশের উপর মানুষের বিন্দুমাত্র আস্থা ছিল না তখন। এখনও আস্থা পুরোপুরি ফিরে আসেনি, যদিও পুলিশ ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে এবং আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। আমরা চাই পুলিশ বাহিনী ঘুরে দাঁড়াক, তারা সাহসী হয়ে নিরপেক্ষভাবে সৎভাবে দায়িত্ব পালন করুক, ফলে বাহিনীটি আবার সম্মানের অধিকারী হোক, সেটি আমরা চাই। বাট মানুষের আস্থাটি এখনও ফিরে আসেনি, সেজন্যই পুলিশের বয়ানকে তারা নিচ্ছেন না, তারা জজ মিয়া নাটক বলছেন এটিকে। তো এই বিভিন্ন মহলে যখন আলোচনা সমালোচনা চলছে, তখন আরেকটি সিদ্ধান্ত দেখলাম আমরা রংপুর পুলিশের। প্রথমে মামলাটি তদন্ত করছিলেন মিলন চ্যাটার্জি, রংপুর মেট্রোপলিটন পুলিশের ইন্সপেক্টর সদর থানার। মিলন চ্যাটার্জির কাছ থেকে দায়িত্ব নিয়েছে এখন রংপুর ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ বা গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা শাখা। তারা এখন বিষয়টি দেখবে, কারণ গতকাল সোমবার গোয়েন্দা শাখার কাছে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে। অর্থাৎ দাবি উঠেছে আরও ফার্দার তদন্তের, নতুন করে তদন্তের, কিংবা আরও ভালোভাবে তদন্তের। সেজন্যে আরএমপি থেকে আরএমপি ডিবিতে দিয়ে দেওয়া হয়েছে, ডিবি এখন বিষয়টি দেখবে। তো এই হলো আইনগত দিকটি। আর এর বাইরে আরেকটি বিষয় আছে এখানে, কিছু মহল এইটিকে সাম্প্রদায়িক রূপ দেবার চেষ্টা করছে, যেটি সবচেয়ে ভয়াবহ বিষয়। এমন একটি বিষয়কে, যেটি একটি অপরাধ কর্ম, নৃশংস হত্যাকাণ্ড, নিষ্ঠুর হত্যাকাণ্ড, এবং এটি একটি ক্রাইম, সেটিকে সাম্প্রদায়িক রূপ দেবার চেষ্টা করা হচ্ছে। আর এই রূপ প্রথম দেবার চেষ্টা করে আওয়ামী লীগ। তাদের অফিসিয়াল ফেসবুক থেকে, ওয়েবসাইট থেকে একটি পোস্ট দেওয়া হয় 23 তারিখ ভোরবেলা, গতকাল ভোরবেলা বলতে গেলে। তো সেই পোস্টে আওয়ামী লীগ কিছু ভয়াবহ অভিযোগ করে, যা নিতান্ত হাস্যকর, হাস্যকর বলে কম হবে, অগ্রহণযোগ্য, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, ঘোলা পানিতে মাছ শিকার করবার অপচেষ্টা, এবং সর্বোপরি সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা, এবং সরকার হটানোর বা পতনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। প্রিয় দর্শক শ্রোতা, ইনকেস আপনি মিস করে থাকলে আওয়ামী লীগের এই বয়ানটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি। শুরুই হয়েছে এইভাবে, ওয়েবসাইট থেকে নেওয়া তাদের। গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড, সংখ্যালঘুদের অস্তিত্বের উপর আঘাত ও রাজনৈতিক চক্রান্তের চরম বহিঃপ্রকাশ। প্রথমে উস্কানি, প্রিয় দর্শক শ্রোতা। গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড, সংখ্যালঘুদের অস্তিত্বের উপর অব্যাহত আঘাত। আচ্ছা, রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও সন্তানদের গণ নৃশংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার গভীর রাজনৈতিক চক্রান্তেরই বহিঃপ্রকাশ। খুব গুরুত্বপূর্ণ লাইনটি, প্রিয় দর্শক শ্রোতা, দয়া করে মনে রাখবেন। এটি দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার গভীর রাজনৈতিক চক্রান্তেরই বহিঃপ্রকাশ। ইতিহাস সাক্ষী, 2001 থেকে 2006 সালের ভয়ানক শাসনামলে বিএনপি জামায়াত জোট যেভাবে সারা দেশে সংখ্যালঘুদের উপর হত্যা, ঘরবাড়ি দখল এবং নির্যাতন চালিয়েছিল, আজকের চিত্র তার থেকে বিন্দুমাত্র আলাদা নয়। যখনই ধর্মভিত্তিক ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠী রাজনৈতিক সুযোগ পায়, তখনই সংখ্যালঘু পরিবারগুলো বলির পাঠা হয়। গণপতি চক্রবর্তীর রক্তে ভেজা বাড়ি আজ প্রমাণ করে যে সাধারণ মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা বিধান করতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। সংখ্যালঘুদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। বিএনপি জামায়াতের তোষণ ও ক্ষমতার লিপসার
মূল আজ জীবন দিয়ে দিতে হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে। এবং এক পর্যায়ে দলটি ডাক দেয় রংপুরের এই নৃশংস পারিবারিক হত্যাকাণ্ড প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও সন্তান সহ পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্পষ্ট দেশে সাধারণ মানুষের সংখ্যালঘুদের জীবনের কোনো মূল্য নেই। এই ভয়াবহ শাসনের অবসান করতেই হবে। খুব ইন্টারেস্টিং প্রিয় দর্শক শ্রোতা। তো এই ভয়াবহ শাসনের অবসানের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সো তারা কি করেছে নতুন করে আর এই এপিসোডে বলতে চাই না। চালনি কিংবা চালনি বলি আমরা যেটিকে, কোনো কিছু চালি আমরা, আটা ময়দা এটা ওটা চাল, সেই চালনি প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি পুরো চালনিটি ছিদ্র, সারা চালনি ভরা ছিদ্র। ছিদ্রের জন্যই একটি বোলকে চালনি বলি আমরা। প্রথমে এটি একটি বোল থাকে, মেটালিক হতে পারে, প্লাস্টিকের হতে পারে, পরে ছিদ্র করে দেওয়া হয় চালবার সুবিধার জন্য। তো সেই চালনি একটি সুইকে বলছে যে তোমার পেছনে তো একটি ছিদ্র দেখা যাচ্ছে, তোমার পেছনে তো একটি ছেদা। চালনি বলছে এই কথা সুইকে। তো আওয়ামী লীগের এই পোস্টটি এরকম মনে হলো, নিতান্ত হাস্যকর এবং পরিষ্কারভাবে উস্কানি দেবার চেষ্টা। এটিকে সংখ্যালঘু নিশ্চিহ্ন করবার চেষ্টা বলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। অথচ যেই দুজন তরুণ গ্রেপ্তার হলেন তারা দুজনই সনাতন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী, আর যারা নিহত হয়েছেন তারাও হিন্দু ধর্মাবলম্বী। তো এখন কথা হলো হিন্দু মুসলিম কোনো বিষয় নেই এখানে। যদি মুসলিম যুবক তাদের হত্যা করতেন, যদি মুগ্ধ এবং সিদ্ধার্থের নাম না এসে আহমেদ মোহাম্মদের নাম আসতো, তখনও কি আমাদের ধরে নিতে হতো যে সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করবার ষড়যন্ত্র? এটি একটা অপরাধ, সারা দেশে অপরাধ হচ্ছে, অপরাধের মাত্রা ভয়াবহভাবে বেড়ে গেছে। আমরা প্রতিদিন এটি নিয়ে কথা বলছি, সরকারের সমালোচনা করছি। সরকার ব্যর্থ হচ্ছে অপরাধ দমন করতে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অযোগ্যতার পরিচয় ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। অন্য সব জায়গায় তিনি যোগ্য, কেপেবলি হ্যান্ডেল করছেন সব মন্ত্রণালয়ের কাজ, সরকারের কাজ। তারেক রহমানকে উদ্ধার করছেন, একটি কাজ শুধু গুছিয়ে করতে পারছেন না, নিজ মন্ত্রণালয় সামাল দিতে পারছেন না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর সব কিছু ভালো পারছেন তিনি। তো এই যখন দেশের অবস্থা, তখন আলাদা করে সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করবার জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেইটি মনে করবার আমাদের কি কারণ আছে? আর আমরা কেন মনে করব? বিন্দুমাত্র কোনো কারণ দেখি না তো। বাট তাদের সেটি করতে হয়েছে আওয়ামী বাকশালীদের, যারা হাসিনা সিন্ড্রোমে ভুগছেন, মানসিক রোগী। আমি এই প্রত্যেকটিকে মানসিক রোগী মনে করি, সাইকোপ্যাথ মনে করি, আর কিছু মনে করতে পারি না। হাসিনা ওদিক থেকে কিছু একটা করলে এদিক থেকে হুয়া শুরু হয়ে যায়। এই জালেমের দোসরেরা, স্বৈরাচারী হাসিনার দোসরেরা একটি বারের জন্য বিবেক খাটিয়ে চিন্তা করেন না কি বলছি, কেন বলছি, কার জন্য বলছি। নির্লজ্জ বটে এরা। কারণ হাসিনা খুদে মেসেজ দিয়ে তার সব আত্মীয়দের পার করে দিয়েছেন 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে পতনের, কিন্তু কোনো নেতাকর্মী টেরটি পর্যন্ত পাননি যে হাসিনা পালিয়ে যাচ্ছেন। তাদেরকে এইভাবে ফেলে অরক্ষিত অবস্থায়, যদিও বাংলাদেশের মানুষ অনেক ভদ্র, অনেক ভালো, অনেক নরম মনের তারা, তাই একজন আওয়ামীও কোনো দুর্ঘটনার শিকার হননি সেই অর্থে। অন্য কারণে হয়েছেন, মানুষের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন, জাস্ট শুধু আওয়ামী লীগ করেন, এই জন্য একজন লোক ক্ষতিগ্রস্ত হননি এই পর্যন্ত। তো তাদেরকে এইভাবে ফেলে গেছেন হাসিনা। সেই হাসিনার জন্য হুয়া দিতে তাদের একটু দেরি হয় না, তাদের বিবেক একটুও কাঁদে না, একটুও কাজ করে না। তারা একবারের জন্য চিন্তা করছেন না যে এটি নিছক একটি হত্যাকাণ্ড, একটি অপরাধ কর্ম, এবং এটিকে আমরা ঘৃণা করি, নিন্দা করি, বিচার চাই। গণপতির পরিবারের জন্য আমরা বিচার চাই, আফসোস করি, আমাদের কষ্ট হচ্ছে। মাই হার্ট ব্লিডস যখন আমি কথা বলছি। ছবিটির দিকে তাকানো যায় না প্রিয় দর্শক শ্রোতা। আমরা যদি মানুষ হই, আমরা মন খারাপ না করে পারবো? আমাদের অন্তর না কেঁদে পারবে? এখানে হিন্দু মুসলিম কোনো বিষয় আসবে? মানুষ হিসেবে এইভাবে দেখবো মানুষকে হত্যা করেছে কিছু অমানুষ, কিছু নরধম, কিছু পিশাচ, এভাবে তো দেখছি আমরা বিষয়টিকে। অথচ আওয়ামী লীগের কাছে এটি সংখ্যালঘুকে নিশ্চিহ্ন করবার চেষ্টা, ষড়যন্ত্র, তারা বরাবর এটি করে এসেছে। তো আরেকটি বিষয় শেয়ার করতে হচ্ছে, এই তো গেল আওয়ামী লীগের বয়ান। একটি সংগঠন আছে, এটি আওয়ামী শিক্ষকদের সংগঠন, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ। তারা নিজেদের প্রগতিশীল বলে দাবি করছেন, কিন্তু তাদের কাজ শেখ হাসিনার মতোই, স্বৈরাচারী শেখ হাসিনার মতোই। তাদের বক্তব্য একেবারেই শিশুসুলভ, অগ্রহণযোগ্য। তারা গণপতি চক্রবর্তীর এই পরিবারের সদস্যদের, তিনি সহ এই নির্মম হত্যাকাণ্ডের জন্য
বিবৃতি দিয়েছেন রোববার বিবৃতি দিয়ে সংগঠনের সভাপতি প্রফেসর এম ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রফেসর মাহবুবুর রহমান, দুইজনের যৌথ স্বাক্ষরে যে বিবৃতি, সেখানে নিন্দা করা হয়েছে হত্যাকাণ্ডের, এবং তারাও শেখ হাসিনার অনুকরণে সংখ্যালঘু কার্ড খেলবার চেষ্টা করেছেন। তারা শুরুই করেছেন এভাবে: দেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ড, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং শিক্ষক সমাজের উপর বহিষ্কার, হয়রানি, নির্যাতন ও হামলার ঘটনা ঘটেই চলেছে। একবার খেয়াল করে দেখুন প্রিয় দর্শক শ্রোতা, তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলছেন নিজেদের এবং প্রগতিশীল সংগঠন বলে দাবি করছেন, আর তারাই এমন একটি নিছক হত্যাকাণ্ড, একটি অপরাধ কর্মকে শুরুই করছেন এভাবে যে দেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ড। বক্তব্যটি ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা? কমেন্টে জানাতে ভুলবেন না। এরা কি করে অধ্যাপক হন? এরা তো উস্কানি দিচ্ছেন, সাম্প্রদায়িক উস্কানি। অবশ্যই আমরা অবাক হইনি, কারণ এরা অধ্যাপক হলো আওয়ামী, আর আওয়ামী হলে বিবেক কাজ করতে হয় না, সেই প্রমাণই তারা রাখলেন। তো শুধু তারা না, শুধু আওয়ামী লীগ না, আরো অনেককে দেখছি তথাকথিত পঙ্গতিশীল। পিনাকি ভট্টাচার্য বলেন প্রগতিশীল, আমি তাদেরকে বলি পঙ্গতিশীল, নিচের দিকে গতিশীল তারা। অধ্যাপকের বক্তব্য এমন হতে পারে না, এখানে সংখ্যালঘুর নির্যাতন আসলো থেকে। এটা তো নির্যাতনের কোনো বিষয় না, নিছক হত্যাকাণ্ড, অপরাধ কর্ম এটি। সো এইভাবেই দেখছেন তারা বিষয়টিকে। আরো অনেকেই এরকম হুয়াক্কা হুয়া দিচ্ছেন, দেখছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে। সো আমরা তাদেরকে চরম নিন্দা করছি, তাদের এই অপচেষ্টা, এটিকে সাম্প্রদায়িক রূপ দেবার প্রত্যাখ্যান করছি, ঘৃণা করছি, নিন্দা করছি। তো আজকের লাইভে আমি মূলত আলোচনা করব রংপুরের বিষয়টা নিয়ে। রংপুরে যে ঘটনাটা ঘটলো, যেটার জন্য সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে, যে মানে এক রাতে একটা পুরো পরিবারকে একদম নৃশংসভাবে খুন করে ফেললো, একদম মানে কিভাবে রহস্যজনক ভাবে, আর সেটাই মানে রাতের মধ্যে তোলপাড় ফেলে দিয়েছিল সারা বাংলাদেশে। তো এটার পিছনে আসলে কি হলো, কিভাবে হলো, এটা অলরেডি দুপুরবেলা ব্রিফিং এর মাধ্যমে জানানো হয়েছে, সারা বাংলাদেশের নিউজ হয়েছে, সবাই জানতে পেরেছে, এবং দুজন আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত। তো এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল, এটা সত্যি মানে ভালো বিষয়, একটা পজিটিভ দিক, যে না খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি আমি যে খবরগুলা শুনলাম, আসলে একদম ক্লোজলি শুনলাম, যে বাড়িতে এই ঘটনাটা ঘটেছে, অর্থাৎ যে বাড়ির মানুষগুলোকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাদের পাশের বাড়ির একজনের কাছ থেকে আমি সমস্ত ঘটনাটা শুনলাম, যে আসলে কিভাবে কি হয়েছিল এবং সমস্ত কিছু। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন, এই যে ছেলে দুটি গ্রেপ্তার হয়েছে, এই ছেলে দুটির বাড়ি কোথায়? যেই বাসায় এই ঘটনাটা ঘটেছে তাদের পাশের বাসার ছেলে। একবার ভাবুন, যে পাশের বাসার ছেলে এসে পুরো পরিবারকে একদম শেষ করে দিল, তাও কেন? নেশা করতে বাধা দেওয়ার কারণে। এখন নেশা করতে বাধা দেওয়া কি দোষ? অন্য কোথাও হলে হয়তোবা নেশা করতে বাধা দিতেন না স্যার, কিন্তু তারা তাদেরই ছাদে নেশা করছে, এবং এটা প্রতিনিয়তই করতো। যেটা আমি শুনলাম যে তারা নাকি প্রতিনিয়তই তাদের ছাদে এভাবে নেশা করতো, আর এই যে বাধা দিয়েছে, এটাই হয়েছে তার দোষ, যার কারণে এই 4টা নিষ্পাপ প্রাণকে একদম শেষ করে দেওয়া হলো বিনা দোষে এভাবে নৃশংসভাবে সবাইকে শেষ করে দেওয়া হলো। কতটা ভয়ঙ্কর একটা চাঞ্চল্যকর অবস্থা আপনারা ভাবুন, যেখানে আমাদের বাংলাদেশের অবস্থা আমরা বুঝতে পারছি যে কোন একটা অবস্থায় আছে, তার মধ্যে এই যে আতঙ্ক, এবং এটা নিয়ে অনেক মানে জল্পনা কল্পনা, অনেকের অনেক রকমের ধারণা, অনেক রকম মতামত। এবং দুপুরবেলা যখন জানানো হলো যে এই যে দুজন ছেলে সমস্ত কিছু স্বীকার করেছে, আসলে তারা যে এই ধরনের কাজগুলো করেছে না, মানে তারাও হয়তো ওই সেন্সের মধ্যে ছিল না, কারণ তারা তো নেশাগ্রস্ত অবস্থায় ছিল, আর নেশাগ্রস্ত অবস্থায় থাকলে তারা এক একজন সুপার হিরো হয়ে যায়, সুপারম্যান হয়ে যায়, তাদের আর ভয় ডর কোনো কিছু কাজ করে না। তারা কি করেছে না করেছে তারা হয়তো সেটাও বুঝতে পারেনি। একবার ভাবুন যে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে, শনিবার রাতের বেলা এই লাশগুলোকে উদ্ধার করা হলো, কি একটা অবস্থা গেছে আপনারা এখন ভাবুন। আমি যখন শুনলাম এই গল্পটা, যখন আমি নিজের কানে শুনলাম যে কি হয়েছে না হয়েছে, আমার জাস্ট শরীরের পশম একদম খাড়া হয়ে যাচ্ছিল, আমার মানে যে আতঙ্ক বা কাজ করছিল না, সত্যি মানে হঠাৎ করে এই ধরনের একটা ঘটনা সত্যি অনাকাঙ্ক্ষিত।
তো আমি আপনাদেরকে পুরো ঘটনাটা বলবো যে আসলে কিভাবে কি হয়েছিল। কারণ আপনারা দেখেছেন নিউজ মিডিয়ায় অবশ্যই সংক্ষেপেই বলা হয়েছে, কিন্তু আমি এখন আপনাদেরকে পুরোটা জানাবো যে আসলে কি হয়েছিল এবং কেন করা হয়েছিল তাদের সাথে এই ধরনের কাজটা। পুরোটা বলছি। তো যাকে হত্যা করা হয়েছে গণপতি চক্রবর্তী স্যার, তিনি ছিলেন রংপুর জেলা স্কুলের একজন সাবেক শিক্ষক। হ্যাঁ, তো অনেক অনেক শান্ত তারা, তাদের পুরো ফ্যামিলি কিন্তু খুবই শান্ত ফ্যামিলি, ভদ্র নম্র, মানে খুবই শান্ত তারা, পরিবারের প্রত্যেকটা মানুষ শান্ত এবং এলাকার মানুষ সবাই তাদেরকে চেনে সম্মান করে, তারা খুবই শান্ত। তো তাদের বাসায়, তাদের বাসার ছাদে এই যে পাশের বাড়ির ছেলে, বললাম যে এই খুনিরা অন্য কেউ নয়, পাশের বাড়ির ছেলে। তো পাশের বাড়ির ছেলে কি করতো, তাদের ছাদে এসে প্রায় নেশা করতো। নেশা করার জন্য তারা ওই জায়গাটাই বেছে নিয়েছে, তাদের ছাদে এসে নেশা করতো তারা। তো স্যার বরাবরই বাধা করতেন। তো সেদিন হয়েছে কি, বৃহস্পতিবারে ওই যে গণপতি স্যারের যিনি স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তার বোন এটা বলে যে লাস্ট বৃহস্পতিবার রাত 1টা-1:30টার দিকে আমার তাদের সাথে কথা হয়েছিল। তারপর আর কথা হয়নি। শনিবার রাতের বেলা রাত 9:45টার দিকে তিনি তার বোনকে, সকলকে ফোন করেন, বাড়ির 4টা ফোনই বন্ধ ছিল। তারপর তার টেনশন হয় এবং তিনি বাড়ি এসে দেখেন এই বাড়ির বীভৎস অবস্থা। তারপর বাড়ি খুলে পুলিশকে ইনফর্ম করা হয়। তারপর এই যে মৃতদেহগুলোকে উদ্ধার করা হয়। আর এই ঘটনাটা ঘটেছিল কখন, এই যে ফোন করেছিল 1:30টার দিকে, তারপর অর্থাৎ একদম শেষ রাতের দিকে 4টা-5টার দিকে এরকম আনুমানিক, মানে শেষ দিকে ভোরের দিকে এই কাজগুলো করেছিল। যখন স্যার তাদেরকে বাধা দিতে যায় নেশা করতে, তখন তারা মানে ঝামেলা লাগিয়ে ওই স্যারকে ওখানেই, ছাদে যেহেতু বাধা দিতে গেছে, ছাদে নেশা করছিল বসে, তো স্যার সেখানে বাধা দিতে গেছে, তখন স্যারকে ওখানেই গামছা পেঁচিয়ে একদম হত্যা করা হয়েছে। আর তারা যেহেতু প্রফেশনাল কিলার ছিল না, তাই তারা মানে বিষয়টাকে শিওর হওয়ার জন্য যে মারা গেছে কিনা, আসলেই মারা গেছে না কিনা, তার জন্য তারা ওই মানে গলা চিপে মারার পর, হ্যাঁ, তারপর আরো তাদেরকে মারা হয়েছিল, মুখ থেতলে দেওয়া হয়েছিল, মাথা থেতলে দেওয়া হয়েছিল। একবার ভাবুন যে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এবার দেখুন, ঘটনাটা ঘটেছে ভোরবেলা, আর ভোরবেলা তো সবাই একদম গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। তো যখন স্যারকে হত্যা করা হয়, তখন স্যারের যে গোঙানির বা চিৎকারের আওয়াজ তার স্ত্রী শুনতে পায়। তার স্ত্রী যখন শুনতে পায়, তখন তিনি দৌড়ে আসে ছাদের দিকে। তখন তাকে সেখানে ওই সিঁড়িতেই গামছা পেঁচিয়ে, তাকেও গামছা পেঁচিয়ে, একদম গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলা হয়। সেই তার স্ত্রীর গোঙানি যখন শুনতে পায় মেয়ে, তখন মেয়ে যখন ছুটে আসলো, তখন মেয়েকেও ঠিক সেম ভাবে দড়ি গামছা দিয়ে একদম চেপে একদম মারার চেষ্টা করা হয়। যখন মরছিল না, 4-5 মিনিট ধরেও মারতে পারছিল না, তখন এমন প্রেস করে যে তার চোয়ালটা পর্যন্ত ভেঙে যায়। এবার ভাবুন, এমনকি এই যে গলা চেপে ধরা হয়েছিল গামছা রশি দিয়ে, চোখ ফুটে বের হয়ে গেছে। মানে কথাগুলো বলতে গেলেও আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। মানে কতটা বীভৎস, কতটা নৃশংস ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, এবং মারা গেছে কিনা সেটা শিওর হওয়ার জন্য মুখ থেতলে দেওয়া হয়েছে, মাথা থেতলে দেওয়া হয়েছে। তারপর তারা কি করলো, প্রিয়ম, 12 বছরের শিশু প্রিয়ম, যে ক্লাস 5-এ পড়তো, সে ঘুমন্ত অবস্থায় ছিল, তাকে পর্যন্ত গলায় ওই দড়ি দিয়ে, ওড়না দিয়ে, বালিশ চাপা দিয়ে যেভাবে মারা যায় সবগুলো প্রয়াস করেছে। এবং এই যে গলার মধ্যে রশি দিয়ে যে চাপটা দিয়েছিল, বাচ্চাটার 2টো চোখ উঠে এসেছিল, ফুটে গেছিল, 2টো চোখ একদম বের হয়ে গেছে। আপনারা এখন ভাবুন যে কতটা নৃশংস ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এমনকি বাচ্চাটাকে ওভাবে মারার পর আবার শিওর হওয়ার জন্য বারংবার তার শরীরে আঘাত করা হয়, তাদের মাথা থেতলে দেওয়া হয়, মুখ থেতলে দেওয়া হয়। আর এই যে মারা হয়েছিল বৃহস্পতিবার রাতে, তারা খুনিরা কি করেছিল সেটাও শুনুন। তাদেরকে মারার পর তাদের গরম লাগছিল, তারপর তারা কি করে, তাদের বাসায় স্নান করে, স্নান করার পর তাদের যে খাবার দাবার ছিল সেগুলো খায়, খেজুর ছিল, শশা ছিল, সেগুলো খায়। এমনকি সেগুলো খাওয়ার পর সেখানে তারা ইয়াবাও সেবন করে। তারা সেখানে নেশাও করেছিল, তাদের বাসায় বসে নেশাও করেছে। নেশা করে টোরে কখন বাসা থেকে বের হয়েছিল জানেন? দুপুর 12টা-1টার দিকে, অর্থাৎ দুপুরের আজানের পর, শুক্রবার দুপুরবেলা। বৃহস্পতিবার ভোরবেলা তাদেরকে হত্যা করে,
হত্যা করার পর বাড়িতে তাদের বাড়িতে স্নান করে, খাওয়া দাওয়া করে, রেস্ট নেয়, নেশা করে। নেশা করার পর দুপুর বেলা তাদের বাড়ি থেকে তারা বের হয়েছিল। আর এই ঘটনাটা পুরো এলাকায় কেউ জানতে পারেনি। ঘটনাটা প্রকাশ হলো কখন? শনিবার রাতের বেলা। তারপরও তার বোন এই যে ফোনে পাচ্ছিল না, সন্দেহ হয়েছিল এভাবে। আর তাদের মৃতদেহগুলো অর্ধগলিত পচা অবস্থায় পাওয়া গেছে। এই যে 36-38 ঘন্টার ব্যবধানে তাদের শরীর একদম, মানে এই ঘটনাটা শোনার পর সত্যিই আতঙ্কের শেষ নেই। মানে নিজেরই কেমন লাগছে যে পাশের বাড়ির আর তাদের পাশের বাড়ির যে ছাদ, তারা কিন্তু ছাদ টপকে এসেছিল। হ্যাঁ, একদম প্রায় লাগালাগি বাড়ি। স্যারের বাড়ি এটা, তাদের ছেলেগুলোর বাড়ি এটা। তো সেখান থেকে তারা তাদের ছাদে এসেছিল। ওই দিক দিয়েই এসেছিল, আবার ওই দিক দিয়েই গেছিল। তাদের আবার বুদ্ধিটা দেখুন, কারেন্টের লাইন সবকিছু কেটে দিয়েছে, সবকিছু মানে ভিতর থেকে সবকিছু, মানুষ বুঝতেই পারবে না যে বাড়িতে কেউ আছে কি নেই। শহরের বিষয় বুঝতেই পারছেন। তারপর তারা কি করেছে, বাড়িঘর তো লুটপাটও করেছে, সোনা দানা টাকা পয়সা। সেগুলো তারা কি করেছিল, ওই ছেলে তার কাকুর বাড়ির, নিজেদের বাড়িতে নয়, কাকুর বাড়ির একটা গাছের নিচে পুঁতে রেখেছিল সোনা দানাগুলো। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন, এই ঘটনাটা মানে এত তাড়াতাড়ি, অনেকের মনে প্রশ্ন যে এত তাড়াতাড়ি কিভাবে ধরলো। এই বিষয়টাকে অনেকেই সাম্প্রদায়িক ঘটনা ভাবছে, অনেক কিছুই ভাবছে অনেকে, মানে এটা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এই ঘটনাটা রাতেই, এই যে আসামি দুজন আমরা সকালবেলা বা দুপুরবেলা দেখতে পেলাম, এই তাদেরকে ধরা হয়েছে অলরেডি, রাতের বেলায় ধরা হয়েছিল, যেটা আমরা পরবর্তীতে জানতে পারি। গ্রামের কেউ একজন বলেছে যে স্যার, এদেরকে সন্দেহের তালিকায় রাখুন, কারণ এরা প্রায়ই তাদের ওখানে নেশা করতে যেত এবং স্যার নিষেধ করত। তো তাদেরকে যখন সন্দেহের তালিকায় ধরা হয়, তো তাদের যারা এই কাজটা করেছে তাদের চোখে মুখে অবশ্যই এটার ছাপ পড়বে, ভয়ের ছাপ। এবং এবং এই যে একটা ছেলের গালে আঁচড়ও পাওয়া গেছে, নখের আঁচড়, অর্থাৎ ওই যে আগামী চক্রবর্তীকে যখন মারতে যায়, মানে মেয়েটাকে, তাদের মেয়েকে যখন মারতে গিয়েছিল, তখন কিন্তু মেয়েটা আঁচড় দিয়েছিল, যে সেই আঁচড়ের দাগ পর্যন্ত পাওয়া যায়। আর এই সন্দেহের খাতিরেই তারা কিন্তু সমস্ত কিছু স্বীকার করে। তারা কিভাবে কি করেছিল না করেছিল সেই সমস্ত ঘটনাগুলো ডিবি পুলিশের কাছে তখন তারা স্বীকার করে নেয়। এবং পরবর্তীতে আমাদেরকে দুপুরবেলা সম্মেলনের মাধ্যমে সুন্দর করে প্রেজেন্ট করে দেখানো হয়েছে যে তারা কিভাবে কি করেছে। তো এই যে এত তাড়াতাড়ি বিষয়টা মানে অ্যাকশন নেওয়া হয়েছে, এটার জন্য বাংলাদেশ পুলিশকে অনেক ধন্যবাদ। সেই সাথে এই যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি, এটা সত্যি ভয়ঙ্কর। মানুষ আজকাল মানে নিশ্চিন্ত ভাবে যে একটু ঘুমাবে সেটাও হয়তো পারছে না, কারণ বাংলাদেশের বর্তমান যেই অবস্থা, সেখানে প্রতিদিন আমরা প্রায় 10-12টারও বেশি খুনের ঘটনা দেখতে পাই। প্রতিদিন ধর্ষণের ঘটনা তো আছেই, ছোট বাচ্চা হোক, বৃদ্ধ মহিলা হোক থেকে শুরু করে সবাইকে, মানে এই ঘটনাগুলোর না শেষ নেই। মানে আমাদের মনে হচ্ছে আমরা কোন একটা পরিবেশে বাস করছি, মানে অসুস্থ হয়ে গেছে আমাদের সমাজ, অসুস্থ হয়ে গেছে। এই দেখুন, নেশাগ্রস্ত অবস্থায় এই একটা কাহিনী করলো, তাহলে আমাদের যুব সমাজ কোথায় যাচ্ছে? আর জানেন ছেলেগুলোর বয়স কত? 21 বছরের উপরে কারোর হবে না। এই যে দুইজন ছেলে 21-22 বছর এরকম, আর উপরে যাবে না। মানে বয়সটা বুঝতে পারছেন, একদম হালকা বয়সী। আমাদের যুব সমাজ যাচ্ছে কোথায়? নেশার কবলে পড়ে মানুষ আজকে বিবেক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। তারা কি করছে না করছে তারা নিজেরাও জানে না, অথচ সেটার ভোগান্তির শিকার কাকে হতে হচ্ছে? সাধারণ মানুষকে। এমনকি এটাও শুনলাম যে সেই ছেলে যারা নেশা করে তারা নিজের মাকে পর্যন্ত মারে, মাকে ধরে মারে। আমরা এটা জানি যে যারা নেশা করে তারা বউ বাচ্চা থেকে শুরু করে মা যাকেই হোক মারে। তো এই ঘটনাগুলোও শুনলাম যে সেই ছেলেগুলো নাকি নিজের মাকে ধরে মারতো। তো তারা যে এই একটা কাহিনী করলো, মানে কতটা বিভৎস, কতটা নৃশংস হতে পারে, এটা আমাদের চোখে আরো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের যুব সমাজ আসলে যাচ্ছে কোথায়। আর নেশার যে সাইড ইফেক্ট, নেশায় মানুষ কি কি করছে মানে আজকাল ধারণারও বাইরে। তাহলে এবার
বলুন যে কেউ যদি আপনাকে কোনো কিছু বলতে যায়, হ্যাঁ? আর মানে আপনি কাউকে বাধা দিলেন কোনো কিছুতে, সে এসে ডিরেক্টলি আপনাকে খুন করে দিল। মানে কারোর সাথে একটু ঝগড়া লাগলো, সে এসে আপনাকে ডিরেক্টলি খুন করে দিল। মানে পরিস্থিতিটা বুঝতে পারছেন? পরিস্থিতিটা বুঝতে পারছেন যে কি অবস্থা হচ্ছে? আজকে এই নেশার জন্য কত পরিবার উজাড় হয়ে যাচ্ছে। আর তার ভোগান্তির শিকার হতে হচ্ছে কি? নিরীহ পরিবারকে। এই যে গণপতি স্যারের যে পরিবার, তারা একদম শান্ত, তারা সবাই, তাদের পরিবারের সবাই শান্তশিষ্ট একদম। মেয়ে থেকে এই যে ছোট বাচ্চাটা, সেও খুবই ভদ্র, খুবই নম্র। আজকে তাদেরকে এভাবে মরতে হলো। কেন? নেশার কারণে। এবার আপনারাই বলুন যে এই নেশা আমাদের যুব সমাজকে ধ্বংস করছে নাকি? মানে বাংলাদেশে বর্তমানে যেই ঘটনাগুলো দেখি না, এই ঘটনাগুলো দেখার পর মনে হয় না যে এগুলো সুস্থ সমাজের বা সুস্থ মানুষের কাজ। রিসেন্টলি কিছু নিউজ দেখতেছি, বাবার হাতে মেয়ে ধর্ষণ, বাবার কাছে। আপনারা ভাবুন যদি রক্ষকই ধর্ষক হয়ে যায়। বেশ কয়েকটা ঘটনা দেখলাম, আমি সবগুলো সেভ করে রেখেছি। এরকম বোধহয় ৮-১০টা ঘটনা দেখলাম যে বাবার কাছেই মেয়ে ধর্ষিত। মানে রিসেন্টলি ২ দিন আগে দিনাজপুরের বীরগঞ্জে বাবার কাছে মেয়ে ধর্ষিত। ভাই, বাবা কি করে ধর্ষণ করতে পারে একবার ভাবুন? বাবা কি করে তার মেয়েকে ধর্ষণ করতে পারে? যে জন্ম দিয়েছে, আদরের মেয়েকে পর্যন্ত ধর্ষণ করছে। কে? বাবা। যে কিনা জন্ম দিচ্ছে, যার যে একটা বটগাছের মতো, যার যে ভগবান, মানে বাবা মানে একজন ভগবান বলা চলে। তিনিই জন্ম দিয়েছেন, তিনিই লালন পালন করছেন, তিনিই ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন। সেই বাবার হাতে যদি ধর্ষিত হতে হয় মেয়েকে, তাহলে আমাদের নারী সমাজের নিরাপত্তাটা কোথায়? আমাদের নারীরা কোথায় নিরাপদ? আত্মীয় স্বজনের বাড়িতে তো হচ্ছে, অনেক কিছু ঘটনা ঘটে গেছে, দেখেছি আমরা। সেখানে এখন বাবার কাছে মেয়েরা নিরাপদ নয়, মানে নিজের বাড়িতে পর্যন্ত নিরাপদ নয়, নিজের বাবার কাছে নিরাপদ নয়। আপনারা ভাবুন আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর এই যে এই ঘটনাগুলো ঘটাচ্ছে বা করছে না, এগুলো সবই নেশাগ্রস্ত। এটা আপনারা একটু দেখবেন যে যারা এই কাজগুলো করছে তারা অবশ্যই নেশাগ্রস্ত। কারণ নেশা মানুষের ব্রেন, বুদ্ধি, বিবেক সমস্ত কিছু একদম শেষ করে দিচ্ছে। মানুষের যে স্বাভাবিক চিন্তা ভাবনা, স্বাভাবিক যে ব্যবহার আচার, এই এই মানে সবকিছু শেষ করে দিচ্ছে এবং তাদেরকে এই নোংরা জঘন্য কাজে, মানে কোনো, মানে একটা আছে না যে আপনি যদি খারাপ কিছু করতে চান আপনার অবশ্যই একটা বিবেক কাজ করবে, এমনকি আপনার ভয় কাজ করবে। কিন্তু একজন নেশাগ্রস্ত মানুষ, একজন দুর্বল মস্তিষ্কের মানুষ কখনোই এই ভয়টা পাবে না। যখন একজন মানুষ ড্রাগস নেয়, যখন একজন মানুষ নেশাগ্রস্ত অবস্থায় থাকে, তখন কার সাথে কি করছে, সে নিজের মেয়ে হোক, নিজের পুত্রবধূ হোক, কিচ্ছু দেখছে না, ধর্ষণ করছে। এবার ভাবুন যে নেশা কি করে ফেলছে, মানে দেশটাকে, পুরো দেশটাকে অসুস্থ করে ফেলেছে। এই যে দেখলাম তখন ডিবি পুলিশ বলছিলেন যে মানে রংপুরে রিসেন্টলি ২০০০ নেশা বিক্রেতা, মানে বিক্রেতা এবং যে নেশাগ্রস্ত তাদেরকে ধরেছে, গ্রেপ্তার করেছে ২০০০। একবার ভাবুন সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকাল দেখা যায় গ্রামের মধ্যে এই সমস্ত ঢুকে গেছে। গ্রামের পরিবেশটাও ঠিক নেই, শহরে তো আছে, গ্রামেরও বর্তমানে অবস্থা খুব খারাপ, ভয়াবহ অবস্থা। মানে আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ ধ্বংসের পথে একদম। আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ ধ্বংসের মুখে। আজকের ছেলেপেলেরা যদি হাই স্কুল লাইফে নেশাগ্রস্ত হয়ে পড়ে, 6-7 থেকেই নেশাগ্রস্ত অবস্থা, মানে নেশায় ডুবে যায়, তারা ভবিষ্যতে কি করবে? কি হবে বলুন? খুনি হবে, ধর্ষক হবে, চাঁদাবাজ হবে। মানে এই যে খুনি বা এই যে অপরাধীদের জন্ম হচ্ছে কোথা থেকে? এখান থেকেই তো, এই ছোটবেলা থেকেই। আপনারা দেখবেন যে মানে এখন আমাদের যুব সমাজটা এতটাই ধ্বংসের পথে যে ছোট ছোট ছেলেপেলেরাও এখন দেখবেন যে তাদের মানে মুখে কিছু আটকায় না, তারাও নেশার জন্য বাবা মায়ের গায়ে হাত তুলছে। 12-13 বছরের বাচ্চা। তাহলে এবার ভাবুন যে আমাদের দেশটা কোথায় যাচ্ছে, আমাদের দেশের পরিস্থিতি, আমাদের দেশের পরিবেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে।
আর এই খুন ধর্ষণের ঘটনাগুলো তো রোজকার ডাল ডাল ভাত যেরকম প্রতিদিন রোজকার খবর হয়ে গেছে। একটা দিন বাদ নাই যে ফেসবুক স্ক্রল করলে ধর্ষণের খবর আসে না, খুনের খবর আসে না। হ্যাঁ, বাড়ি দখল, জমি দখল, মানে এগুলো তো আছেই। মানে খুন আর ধর্ষণ এই দুইটা জিনিস কম্পালসারি হয়ে গেছে একদম প্রতিদিনের। তো এবার আপনারা বলুন, এই যে রংপুরে যে ঘটনাটা ঘটলো, এটার পর এবার আপনারা বলুন, আপনারা নিরাপদ? আমি নিরাপদ? আপনি নিরাপদ? একবার ভাবুন যে পাশের বাড়ির মানুষ, পাশের বাড়ির ছেলে ছাদ টপকে এসে যদি এই ধরনের কাজ করতে পারে, তাদের বাড়িটা একদম বাউন্ডারি কি সুন্দর করে একদম সেফ ছিল, ছাদ দিয়ে এসে টপকে এসে কি সুন্দর করে পুরো পরিবারকে শেষ করে দিয়ে গেল। তাহলে মানুষের নিরাপত্তাটা কোথায়? ওখানে দেখা যাচ্ছে। আর এই বিষয়টা দেখার পর না ভাষা হারিয়ে ফেলেছে জাস্ট। তবে বর্তমানে আমাদের যেহেতু বিষয়টা দেখেন যে এই বিষয়টা নিয়ে এখনো মানুষের সন্দেহের শেষ নেই। মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না যে এইভাবে এরকম ভাবে হত্যা করা হলো। মানে মানুষ এটাকে সাম্প্রদায়িক ভাবছে, ভাবারও কারণ আছে, যথেষ্ট কারণ আছে। কারণ বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী পরিবার নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। প্রায় দিনই সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এটা আমরা দেখছি। কিন্তু এমনটা নয় যে অন্য ধর্মের বা মুসলিমদের উপরে এইগুলো হচ্ছে না, হচ্ছে, সবার উপরে হচ্ছে। এটা সমান তালে এগিয়ে যাচ্ছে, তবে হিন্দুদের উপরে আরো বেশি হচ্ছে, এটাই আমাদের ধারণা। এবং এটার জন্য মানুষের এখনো এই যে রংপুরের বিষয়টা নিয়ে এখনো মানুষ ক্লিয়ার না, মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না যে এটা কি হয়ে গেল, এটা এর আসলে রহস্য কি। মানুষ এখনো ভাবছে এটার পিছনে আরো কোনো রহস্য আছে বা সাম্প্রদায়িকতা থাকতে পারে এর পিছনে। তাহলে একবার ভাবুন যে বাংলাদেশের মানুষ বর্তমানে কোন অবস্থায় আছে, যে মানুষের সন্দেহটা মাথা থেকে যাচ্ছে না। এই সন্দেহগুলো উৎপত্তি হয়েছে, কেন হয়েছে? পরিবেশ পরিস্থিতি দেখে। বর্তমানে যে ঘটনাগুলো বারংবার চোখের সামনে আসে, সেগুলো দেখেই মানুষ আজকে সন্দেহ করছে, মানুষ আজকে নিশ্চিন্ত হতে পারছে না, মানুষ আজকে ঘুমোতে পারছে না। মানুষ প্রতিটা রাত মানুষের কাছে এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কাল কি হবে। আজ ওর বাড়িতে, কাল আমার বাড়িতে, পরশু তাদের বাড়িতে, কার বাড়িতে কখন কিভাবে কি হবে সেটা কেউ বলতে পারছে না। কতটা অনিশ্চিত হয়ে গেছে আমাদের জীবন, কখন কার কি। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে রংপুরের যে কর্মকাণ্ডটি ঘটিয়েছে তা কিন্তু পুরোটাই একটা খুবই ইমোশনাল হয়ে পড়েছে পুরো বাংলাদেশ। কারণ এমন সময় এবং এমন দিন কারো ফ্যামিলিতে না আসুক, আমরা এটাই সবাই কাম্য করি। কিন্তু সবথেকে খারাপ বিষয় হলো তাদের নিজের ছাদের উপরে এই কর্মকাণ্ড ঘটিয়েছে, ঠিক আছে, কিন্তু সেখানে নেশা করা দেখতেই তার ফ্যামিলির সদস্যকে এইভাবে শেষ করে দেওয়া হবে, এটা মোটেও কাজটা ঠিক হয়নি। আপনারা কি চান? এই আসামির কি ফাঁসি চান কি না? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।